দেখ simply ভাব, ধর এই অ্যাঙ্গেলটা থিটা, so this force is F, here the applied force is also F. both কেসে আমরা যখন কম্পেয়ার করব আমরা কখনো এটা ধরবো না যে এক কেসে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিস, আরেক কেসে একটা শক্তিশালী লোক এসে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছে, তাহলে হবে না। আমার যা দম আছে, দ্যাট ইজ আই ক্যান অ্যাপ্লাই 10 নিউটন ফোর্স ম্যাক্স টু ম্যাক্স, I will consider force applied in both cases 10 and angle should be considered same আমরা যখন কম্পেয়ার করব, ঠিক আছে। so here effective force to move the body, it is F cos theta, isn't it? রেজলিউশন করেছি তো একটু, আর এখানেও দেখ এটাকে যদি আমি রেজলিউট করি দুটো মিউচুয়াল পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, it is also F cos theta and this one is F sin theta and this one is F sin theta, and another force is also here, it is mg, মাগো নিচের দিকে নাকি সবসময় কোলের দিকে টানে। So there are two normal reactions here, normal reaction is n pull and here normal reaction is n push, ঠিক আছে। এতদূর পর্যন্ত কাটার কোনো অসুবিধা? লেটস প্রসিড। এখানে অ্যাক্সেলারেটিং ফোর্স, যে বডিটাকে অ্যাক্সেলারেট করবে, মুভ করবে, এখানে ফোর্স ফর অ্যাক্সেলারেশন ইট ইজ ইকুয়ালস টু F cos theta and here also accelerating force equals to F cos theta, কোনো অসুবিধা কারণ, বাট রেজিস্টিং ফোর্স এখানে আছে F রেজিস্টিং ফোর্স কে বলবে ডার্লিং? তুমি সুকান্ত ভট্টাচার্য হয়ে আছে, গালে হাত দি, হ্যাঁ বলো রেজিস্টিং ফোর্স। ঠিক দুষ্টুমি করো না, এমজি রেজিস্টিং ফোর্স হয় কখনো? আমি তো মুভ করবো হরাইজন্টালি, হ্যাঁ ফ্রিকশনাল ফোর্স রেজিস্টিং ফোর্স। এই যে ফ্রিকশনাল ফোর্সের একটা স্পেশাল কোয়ালিটি কে বলতে পারবে? না ফ্রিকশনাল ফোর্স, ওয়েস্টিং ফোর্স সবকিছু আছে, একটা স্পেশাল কোয়ালিটি, যে কোয়ালিটিটা তোমরা কেউ পড়োনি, যদি তোমার কনসেপ্ট থাকে তাহলেই বলতে পারবে, বলো। এটা তো ডিফারেন্ট ইস্যু। ফ্রিকশনাল ফোর্সের দেখো, ফোর্সের খুব ইন্টারেস্টিং বিষয় একটা মাথায় রেখো, ফোর্সের একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, সেটা হলো কোন ফোর্সকে, যে কোনো ফোর্সকে দেখো, যে কোনো একটা ফোর্স, এটা ধরো যদি একটা ফোর্স হয়, এই ফোর্সের তো দুটো কম্পোনেন্ট থাকে, এটা কি F cos theta, F sin theta, তাই তো? আচ্ছা, তাহলে এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা কত? ইট ইজ কল্ড ফার্স্ট ইফেক্টিভ কম্পোনেন্ট, দিস ওয়ান ইজ সেকেন্ড ইফেক্টিভ কম্পোনেন্ট। এই টেকনিক্যাল টার্ম তো সবাই নাও জানতে পারে, বাট তোমার মনে হয় যে যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে F cos theta কত হবে? 0 হবে তো? তার মানে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় বোঝো, কোন ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকতে পারে, কোন ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকতে পারে। এই ফোর্সটার পারপেন্ডিকুলার কোন কম্পোনেন্ট পেতে পারো। ধরো এদিকে আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, এই 10 নিউটনের পারপেন্ডিকুলার কোন রেজলিউটেড কম্পোনেন্ট থাকতে পারে কোন কেসে? আছে, হ্যাঁ। ফ্রিকশনের কেসে খেয়াল করে দেখো, ফ্রিকশন তৈরি হয় কার জন্য? নর্মাল রিয়াকশনের জন্য। আর ফ্রিকশন কাজ করে কোন দিকে? অ্যালং দা সারফেস, যেদিকে মুভ করার চেষ্টা করছো তার অ্যালং, তাই তো? তাহলে নর্মাল রিয়াকশনের সঙ্গে ফ্রিকশনের অ্যাঙ্গেল কত হয়? তাহলে এই একটা মাত্র জায়গা যেখানে নর্মাল রিয়াকশনের ইফেক্ট তার পারপেন্ডিকুলার আছে, বুঝতে পেরেছো? ফ্রিকশনাল ফোর্সের ইফেক্ট তার যে কজ, তার পারপেন্ডিকুলার আছে। এখানে এফটা কজ, তো এফ এর একটা ইফেক্ট হরাইজন্টাল হতে পারে, পারপেন্ডিকুলার হতে পারে, ভালো করে বুঝবে বিষয়টা। এর হরাইজন্টাল কম্পোনেন্ট F cos theta, ভার্টিক্যাল কম্পোনেন্ট F sin theta, বা এক্স কম্পোনেন্ট F cos theta, F sin theta। কিন্তু এফ এর পারপেন্ডিকুলার দিকে কোনো রেজলিউটেড কম্পোনেন্ট থাকতে পারে না। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? কিন্তু নর্মাল রিয়াকশনের জন্য ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে, নর্মাল রিয়াকশনের জন্য ফ্রিকশনাল ফোর্স যেটা তৈরি হয়েছে, অর্থাৎ নর্মাল রিয়াকশনের ইফেক্ট তার পারপেন্ডিকুলার হতে পারে। তাহলে এটা একটা ফ্রিকশনাল ফোর্সের একটা বিশাল বড় কোয়ালিটি, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু ইজ ইফেক্ট। এর পেছনে কারণটা হলো ওইখানে ফোর্স রেজলিউটেড করা হয়েছে, এখানে ফোর্সের ইফেক্ট তৈরি করা হয়েছে। এরকম আরো কোনো ফোর্স জানো যেখানে ফোর্সের ইফেক্ট তার পারপেন্ডিকুলার হতে পারে? আজকে আমি তোমাদেরকে দেখছি, মানে শুভজিৎ স্যার যতটা চেনো আর কি, ওনার ধান্দাবাজ লোক আর কি, চলো বুঝতে পেরেছো?
মানে যাকে বলে অ্যাবসলিউট ধান্দাবাজ। কিন্তু ভদ্রলোকের আমরা এই ধান্দা বিষয়টাকে অন্যভাবে ভাবি। ধান্দাটাকে খুব সহজভাবে যদি ভাবা হয়, তাহলে ব্যাপারটা হলো ওর টার্গেটটা হলো আমার যে স্টুডেন্টগুলো, সেই স্টুডেন্টগুলো সবকটা যেন একটা হাইফাই জায়গাতে ঢোকে। বুঝতে পেরেছো? তাতে কি লাভ আছে না? লাভ হলো যে স্যার আপনার শেষের দিকে যেটা করেছিলেন, আমি এখন যেগুলো পড়াই একদম শিওর শর্ট র্যাঙ্ক ছাড়া আমি কাউকে পড়াই। তাহলে আপনি এই বয়সের শেষের দিকে এসে যেখানে আপনি শেষ করতে চাইছেন, আমি সেখান থেকে শুরু করব। কেননা দেখো আমার থেকে এক কাঠি উপরে চিন্তা ভাবনা করছে, তাই না? তাহলে একে ধান্দাবাজ বলবো না, তাই না? গন্ডগোলটা হলো কিছু কিছু ধান্দার ক্ষেত্রে এরকম হয় যে আমরা ধান্দা বলে এই নামটা যখন দিয়ে দিই তখন লোকে বাজেভাবে ভাবে। কিন্তু ঘটনা যেটা, সেটা হলো পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে কেউ কারোর সঙ্গে স্বার্থ ছাড়া চলে। কিন্তু টিপিক্যালি এই জায়গাটাতে এমন একটা টিপিক্যাল স্বার্থ জড়িত আছে, যেখানে তোমরা যদি 100%-এর জায়গায় পৌঁছোয়, 200 জন 100%-এর জায়গায় পৌঁছলে শুভজিৎ হয়তো তার থেকে 0.5% করে নিয়ে সবার থেকে কালেক্ট করে করে 100%-এর জায়গায় পৌঁছলো। তাহলে একদিক থেকে ধান্দাবাজ কেন বলো তো? তুমি 99.5 পারবে, কারণ তোমার 100-এর মধ্যে থেকে 0.5 শুভজিৎ স্যার নিয়েছে, আর শুভজিৎ স্যার নিজে 100-এ পৌঁছে গেছে, তুমি বুঝতেও পারলে না। এবার তুমি যদি ভাবো যে তোমার 0.5 দিতে হবে বলে আমি র্যাঙ্ক করবো না, তোমার 0.5 যদি না যায় তাহলে শুভজিৎ স্যারেরও তো 99.5ই থাকবে, তাই না? তোমারও 99.5টা জিরো হয়ে যাবে। এবারে দেখো যে শুভজিৎ স্যারের মতন তুমি ধান্দাবাজ হবে কিনা। সহজ কথা। দিস ইজ মানে টাফেস্ট সাবজেক্ট। ফিজিক্সটা সব থেকে গন্ডগোলের সাবজেক্ট। আমি অ্যাকচুয়ালি বায়োলজি পড়াই, স্যার বলেছেন তো তোমাদের, আমাকে আজকে বলেছে স্যার ফিজিক্স নিয়ে আলোচনা করতে। আমি বললাম সে কি পড়িয়েছি ভুলে গেছি, দেখি কি কি ফোর্স শিখেছিলাম। এই ফোর্সটা আমি শিখেছিলাম। আমাকে বলেছিল যে কিছু ফোর্স আছে যে ফোর্সের পারপেন্ডিকুলার ইম্প্যাক্ট একটা থাকে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকে না। তাহলে এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর পারপেন্ডিকুলার ইম্প্যাক্ট এই দুটো কথা আলাদা। এটা এখানে নিলে হবে না, এখানে নিতে হবে। দম আছে তো? এরকম অনেক কিছু জায়গা আমি তোমাদের বলে যাবো যেগুলো এখানে নিলে চলবে না। বুঝতে পেরেছো? এবং এখানে শুধু নিলে হবে না, ওটা নিয়ে স্বপ্ন দেখতে হবে। ইউ হ্যাভ টু ড্রিম অ্যাবাউট দিস, চিন্তা করতে হবে বিষয়গুলো নিয়ে। ধরো আরো কোনো ফোর্স, কেউ কোনো ফোর্স যার পারপেন্ডিকুলার ইম্প্যাক্ট থাকতে পারে, ফোর্স যেদিকে কাজ করছে তার পারপেন্ডিকুলার দিকে ইম্প্যাক্ট থাকতে পারে, প্রভাব থাকতে পারে, এরকম কোনো ফোর্স পড়োনি? সবাই পড়েছো। সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিফিউগালি কাজ করে, পারপেন্ডিকুলার ইম্প্যাক্ট কাজ করে। ল্যাটারাল থ্রাস্ট, কোন একটা বাটিতে জল ভরেছো কন্টেনারে, এই কন্টেনারের ওয়ালের উপরে ফোর্স কাজ করে না? কিসের জন্য কাজ করে? এই লিকুইডের ওয়েটের জন্য কাজ করে। তো লিকুইডের ওয়েট কোন দিকে কাজ করে? ডাউনওয়ার্ড। যদি ওয়েট ডাউনওয়ার্ড কাজ করে তাহলে ল্যাটারাল থ্রাস্ট ওয়ালের উপরে তার পারপেন্ডিকুলার দিকে কি করে হয়? কখনো ভেবে দেখেছো? তাহলে তোমাকে দেখাটা চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছো? এতদিন পর্যন্ত আমরা কি জেনে এসেছিলাম? ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হতে পারে না, বাট ফোর্সের পারপেন্ডিকুলার ইম্প্যাক্ট হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফ্রিকশনাল ফোর্স পড়ে চলে গেলে, করে মুখস্থ করে গেলে, কয়েকটা ভ্যারাইটি অঙ্ক করলে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে যাবে। বাট ওই শুভজিৎ স্যারের 0.5% হবে না। বুঝতে পেরেছো? তোমার 99.5% তো হবে না, ইট ইজ সি। তো ওটা একটু মাথায় রেখে চল। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে রেজিস্টিং ফোর্স যেটা আছে, ইনি আবার নর্মাল রিয়াকশনের সঙ্গে রিয়াকশন ক রকমের হয়? দু রকমের হয়, একটা নর্মাল আর একটা এবি নর্মাল, নাকি? এবি নর্মাল বলে কিছু জানো? খেয়াল করে দেখো ভালো করে। শোনোনি এবি নর্মাল বলে কিছু হয়? এটা কি হবে বলো তো? মিউ মাল্টিপ্লাইড বাই নর্মাল রিয়াকশন। এখানে ইনি নর্মাল রিয়াকশন কত আছে? কত? mg মাইনাস এফ সাইন থিটা। বিউটিফুল। এখানে নর্মাল রিয়াকশন কত হবে? এই এফ আর রেজিস্টিং ফোর্স কত হবে? mg প্লাস এফ সাইন থিটা, তাই তো? তাহলে এখানে এফ ইফেক্টিভ যেটা আছে এটাই কষ্ট কত? অ্যাক্সেলারেটিং ফোর্স মাইনাস রেজিস্টিং ফোর্স। এখানেও এফ ইফেক্টিভ কত হবে? এফ অ্যাক্সেলারেটিং মাইনাস এফ রেজিস্টিং। এতদূর পর্যন্ত আমি এনে দিয়েছি। এবার আমাকে বলো যে এখানের এফ অ্যাক্সেলারেটিং, ওখানের এফ অ্যাক্সেলারেটিং, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা কিছু বলেছে? সেম আছে নাকি? হ্যাঁ, এখানে এফ আর যা আছে ওখানেও এফ আর সেম, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি কাকে নিয়ে ভাববো বেশি, এফ আর কে নিয়ে না এফ এ কে নিয়ে? দুজনের কাউকে নিয়ে ভাববো না, ভাববো ইফেক্টিভ নিয়ে। বুঝতে পেরেছো? এমসিকিউ সহজ ব্যাপার। এমসিকিউতে 99% এমসিকিউতে অপশনে অ্যান্সার দেওয়া থাকে। দেখবে এমসিকিউ, দেখবে অপশন, দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে।
মাথা খোলা রাখতে হবে। এফ আর কোনটা বড়, এটা বড় না ওটা বড়? ওটা বড়, তাহলে ওখানে লস বেশি হয়েছে, তাহলে ইফেক্টিভ কোনটা বড় হবে? এটা বড় হবে, তাই তো? তাহলে এখানে এফ ইফেক্টিভ পুল আর এফ ইফেক্টিভ পুশ, এই দুজনের মধ্যে এফ ইফেক্টিভ পুল গ্রেটার দেন এফ ইফেক্টিভ পুশ, তাই তো? ঠিক লিখেছি তো? হ্যাঁ, তুমি রেলিং মধ্যমণি বসে আছো, ঘাড় নড়ছে না, বোঝনি 90%, মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে। বড় পিচবোর্ড আছে, তোকে একটা দাও, এরকম করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলতে রাখো, রিফ্লেক্ট করে মাথায় ঢুকে, সোজা উপায় তো বের করতে হবে। বলো, এত দূর বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, তাহলে বলো কোনটাতে অ্যাক্সেলারেশন বেশি হবে, পুলের কেসে না পুলের কেসে, পুশের কেসে? ফোর্স বেশি, ফোর্স তো সেম, অ্যাপ্লাইড ফোর্স সেম, ইফেক্টিভ ফোর্স কোন কেসে বেশি হচ্ছে? পুলের কেসে। তাহলে অ্যাক্সেলারেশন বেশি হবে কোন কেসে? পুলের কেসে। তাহলে কোনটা ইজি হবে, পুশ করা না পুল করা? পুশ করা ইজি হবে, বিউটিফুল। আচ্ছা, আমরা সবাই তাহলে মেনে নিলাম, হ্যাঁ, মানে জোর করে বানাতে চাইছো? পার্টি ফাটির বড় সড়ো লিডার ফিডার নাও তো, মানে যা বলবে সেটাই মান। তাহলে আমি তর্ক করতে রাজি আছি। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত একদম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছেছি পুল ইজি হবে, কারণ সেম ফোর্স অ্যাপ্লাই করলে পুল করলে অ্যাক্সেলারেশন বেশি হবে, অর্থাৎ বডিটা ইজি মুভ করবে। সেখানে আমরা সবাই এই ডিসিশনে এসে পৌঁছে গেছি অলরেডি যে পুল করলে বডিটা ইজি মুভ করবে। সেম ফোর্সে আমি 10 ডাইন ফোর্স অ্যাপ্লাই করেছি, এখানে ধরো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হয়েছে, এখানে ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হয়েছে। আমি কি চাইবো, তুমি কি চাইবে বলো? কি চাইবে, বেশি অ্যাক্সেলারেট করা না কম? সেম ফোর্সে। তাহলে আমরা সবাই এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম। এবং তোমার নাম কি? হ্যাঁ, সৌমশ্রী। সৌমশ্রী আমাদের সঙ্গে একমত। তাহলে ভোট কার দিকে পড়ছে? পুলের দিকে। হ্যাঁ, শিওর তো? দেখো, আচ্ছা, কটা আঙ্গুল দেখতে পাচ্ছ? এগুলো দেখতে পাচ্ছ না তো? তাহলে একটা, আমি লোকটা একদম জিলিপির মতন সোজা, বুঝতে পেরেছো? এরকম খবরদার ভুলভাল ভাবে নিও না। এবার তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো কোনটা করা উচিত হবে, পুশ করা না পুল করা? কোনটা করা উচিত, পুশ করা না পুল করা? বিষয়টা ফিজিক্স, এখানে না কোনো কিছু ওই রকম ভাবে চলবে না যে আমি ইডলি না, ঠিক আছে ইডলি নেই তো ধোসা খেয়ে নেবো, এটা এরকম চলবে, বুঝতে পেরেছো? আমি বলতাম আর কি, বাবাই মানে বায়োলজি, বাংলা আর ইংলিশ, এই 3টে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, আর বাকি যে সাবজেক্ট গুলো আছে তার অর্ডার হলো কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স। এবং ফিজিক্স আর ম্যাথামেটিক্সকে তুমি আইসোলেট করতে পারবে না তখন কোনো। শুধু আইসোলেটের জায়গাটা কোথায় আছে বলতো? ধরো আমরা ফিজিক্স ম্যাথামেটিক্সে পড়বো এ ক্রস বি আর বি ক্রস এ, ফিজিক্সে জানবো যদি এ ক্রস বি হয় তাহলে বি ক্রস এ কখনো হবে না। ফিজিক্স হয় এ ক্রস বি মানবে বা বি ক্রস এ মানবে, দুটোই একসঙ্গে মানবে না। বাট এ ক্রস বি ম্যাথামেটিক্সেও যা বলছে ফিজিক্সেও একই কথা বলবে। আমার কথাটা কি পরিষ্কার হচ্ছে কি? দেখো, তোমাদের সঙ্গে সংসার করতে গেলে প্রথম যেটা উচিত সেটা হলো আমার সঙ্গে তোমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করা। আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো কিনা, আর তোমাদের মাথায় কি কোশ্চেন ঘুরছে আমার বলার সঙ্গে সঙ্গে সেটা যেন আমি বুঝতে পারি। তাহলে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করো। এ তো তোমাদের হয়তো 1 বছরেরও সংসার না, তাই না? তার আগে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে, নতুন কোনো সংসার তৈরি করতে হবে, নাহলে ফালতু ফালতু ভবিষ্যৎ নষ্ট হবে না। যাদবপুরের বদলে তুমি নারুলা কলেজে ভর্তি হলে, খারাপ বলছি না, মানে ওদের ক্লাসটা কলেজে কম হয়, আগরপাড়া রেল স্টেশনে বেশি হয়, ঠিক আছে? বিটে কি পায় বুঝতে পেরেছো? ওদেরও অ্যাডভার্টাইজ দেয়, আমাদের কলেজ থেকে এই 2 জন চান্স পেয়েছে 280 জনের মধ্যে, এরকম অ্যাডভার্টাইজ ওদেরও দেয়, যাদবপুরেও দেয়। কি এমন এদিক ওদিক? যেহেতু একজন স্টুডেন্ট কত 1.5 কোটি টাকা না 2 কোটি টাকার প্যাকেজ পেয়েছিল, বিদেশে যেতে হতো, গেল না, ইন্ডিয়াতে থেকে গেল, তার মা বারণ করেছে বলে। যাদবপুরের মাল, পাগল বলছে বল, মা বলেছে বলে। হ্যাঁ, 76 লাখ টাকার প্যাকেজ পেয়েছে। 76 লাখ টাকা মানে খুব বেশি নয়, মাসে কত হবে বুঝতে পেরেছো? টার্গেটটাকে রেডি করতে হবে। তখন তোমরা যে সেক্টরটা নিয়ে ভাবছো সেই সেক্টরটা কিন্তু ওই হায়ার সেকেন্ডারি পাস করার ব্যাপার না। এই সেক্টরটা তোমার পেছনে একটা ট্যাগ বসিয়ে দেবে, জামা প্যান্টে যেরকম থাকে না ট্যাগ লাগানো থাকে, ওই ট্যাগটা বসাবে ইউনিভার্সিটি, বুঝতে পেরেছো?
তারপরে যদি ইউনিভার্সিটিতে ঢুকেও পড়াশোনা না করো, ইউনিভার্সিটি শেষে ডিসকাউন্টে সেল করে দেবে তোমাদের চৈত্র সেলে। 5,000 টাকার বসিয়েছিল, নিচে 90% ডিসকাউন্ট। বলো, এতক্ষণ ভাবার সময় দিলাম, কোনটা ইজি, পুশ না পুল? পুল ইজি। কোনটা করা উচিত, পুশ না পুল? কি করা উচিত? তোমার মত কি বলছে? পুশ করা উচিত। কেন বল না? রোলার কিসের জন্য ইউজ করা হয়? মাটির উপরে যাতে গ্রেটার থ্রাস্ট অ্যাপ্লাই করা হয়। গ্রেটার থ্রাস্ট কোনটাতে অ্যাপ্লাই করা হবে? পুল করার কেসে না পুশ করার কেসে? পুশ করার কেসে। তাহলে কোনটা করা উচিত? পুশ করা উচিত। দেখো, লজিকটা বোঝো, পুল করা সহজ, কিন্তু উচিত কোনটা? কোনটা করা হয়? পুশ করা হয় না পুল করা হয়? এমন ভাবে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় যাতে পুশ করাও যা, পুল করাও তাই। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, থিটাটা 0 ডিগ্রি করে দেওয়া। রোলার দেখেছো জীবনে কোনোদিন? রোলারের স্যাপটা দেখবে সবসময় হরাইজন্টাল থাকে। কেন বলতো? পুশ করলেও যা ফোর্স অ্যাপ্লাইড হয়, যা ইফেক্টিভ ফোর্স, যা ফ্রিকশনাল ফোর্স, যা অ্যাক্সেলারেশন হওয়া উচিত, পুল করলেও সেম ফোর্স অ্যাপ্লাইড হয়। বুঝতে পেরেছো? আমাদের যে রাস্তায় রোলার গুলো ইউজ করা হয়, এই রাস্তায় এখানে পুশ করলেও যা হয়, পুল করলেও তা হয়। তাহলে স্যার এত ঝামেলা করলেন কেন? কনসেপ্টের জন্য। তুমি যদি টোটালটা জানো, তাহলে তোমার কনসেপ্ট খুব ভালো রেডি হবে। এই পুশ পুলটা কোথায় কাজে লাগে জানো? যখন এক্সপ্রেস ওয়ে তৈরি করা হয়। এক্সপ্রেস ওয়ে যখন তৈরি করা হয়, তখন একটা রাস্তা দিয়ে গাড়ি যায়, ওই রাস্তা দিয়ে গাড়ি আসে না। যে রাস্তা দিয়ে গাড়ি যায়, ওই রাস্তায় রোলারটা পুশ করে যায়, এরকম ইনক্লাইন করে ঠেলে নিয়ে যায়। তাতে কি হয়? ওই মাথায় যে ব্রিক গুলো থাকে না, পিচের তলা, ওই ব্রিক গুলো এরকম ইনক্লাইন্ড হতে থাকে আস্তে আস্তে। এবার ব্রিকের ইনক্লিনেশন টুয়ার্ডস দ্য ভেলোসিটি যদি থাকে, তাহলে গাড়ি খুব বেশি স্পিডে যেতে পারবে ওইদিকে। আর অপোজিট সাইডে আসতে গেলে ঘষা লাগবে, অর্থাৎ রেজিস্ট্যান্স বেশি অফার হবে রাস্তার উপর। তাহলে গাড়িটা এক্সপ্রেস ওয়েতে স্মুথ যাওয়ার জন্য সবসময় যেদিকে গাড়ির টার্নেসিটি, সেই দিকে সবসময় পুশ করে যায়, আর টানার সময় পুল করে আসে। আর ওই পুশ পুলের মধ্যখানে কি করে? ভাইব্রেট করে, যাতে পাথরগুলো যেগুলো পারপেন্ডিকুলার ভাবে আছে, ওইগুলো রাস্তার ভেলোসিটির দিকে ইনক্লাইন্ড হয়ে যায়। এবার এটা তোমরা শিখবে ইঞ্জিনিয়ারিং এর পরে, এখনই না। বাট ঘটনা এটা শুধুই একটা কোশ্চেন দিয়ে বা একটা দুটো কোশ্চেন দিয়ে সমস্ত স্টুডেন্টদেরকে একটুখানি ঘেটে নেওয়া যেতে পারে যে তোমরা কতদূর পড়াশোনা করেছো, এবং এটা তোমরা বুঝে যাবে যে তোমাদের কতদূর পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছো? কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। তোমরা যা পড়েছো তার মধ্য থেকেই তো লড়াই করছি, নাকি? হ্যাঁ, এবারে কটা আঙ্গুল দেখতে পাচ্ছ? দেখো, চোখ আস্তে আস্তে ঠিক হচ্ছে, তাই না? আচ্ছা, একটা সহজ কোশ্চেন নিয়ে আলোচনা করি। তোমাদের হয়েছে, এটা তো খুব একটা ভালো হয়নি মনে হয়, তোমাদের হয়েছে এরকম টপিকস? ওদের এই 5খানা ফর্মুলা করিয়েছিস তো আগে? 5খানা ফর্মুলা করা আছে। 5খানা ফর্মুলা করা খুব জরুরি, খুবই জরুরি। আচ্ছা, 5খানা ফর্মুলার মধ্যে এন্ট্রান্সের সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা হলো গ্যালিলিয়ান রেশিও 1:3:5:7:9। এই রেশিওটা সবাই জানো তো? কেউ মিস হয়ে গেল নাকি? এই রেশিওটার কনসিকুয়েন্সেস জানো তো? আচ্ছা, বলো দেখি, আমি অপশন দিয়ে রাখছি। ইন্টারভেল ধরো 1 to 2, 2 to 3, 3 to 4। আচ্ছা, সেকেন্ডারি কোন ইন্টারভেলে মানে কোন ইন্টারভেলে টোটাল পাথের হাফ পাথ কভার করবে? আমি তোমাকে বলি, ধরো এই যে 11, এই সেকেন্ডে কত গেছে? 11 গেছে তো। আর টোটাল কত গেছে? 11 আর 9 20, তাই তো? 7 আর 3 আরো 10, মানে 30 হলো। আর 5 আর 1 6, তাহলে কত গেছে লাস্ট পার্টে? 11/36 পার্ট অফ টোটাল পাথ। বুঝতে পেরেছো? 11/36 পার্ট অফ টোটাল পার্ট গেছে কতক্ষণে? 1 2 3 4 5 6 সেকেন্ড। বুঝতে পেরেছো? আমি তোমাকে জিজ্ঞেস করেছি কোন সেকেন্ডে টোটাল পাথের হাফ গেছে, সেই ইন্টারভেলটা কার মধ্যে পড়বে? 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে হবে, না 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হবে, না 3 থেকে 4-এর মধ্যে হবে, না 4 থেকে 5-এর মধ্যে হবে? এক একটা কোশ্চেন তোমার এন্টার যা ভিত আছে, সেই ভিতটার আসল জায়গাটা নাড়িয়ে দেবে। তুমি ওই ইকুয়েশনটা বা ওই ফ্র্যাকশনটাকে কিভাবে দেখেছো,
দেখাটা ভাইটাল, চরম ভাইটাল। বলো কে হেল্প করবে? ডার্লিং বলো তুমি। সরে যাও, গেলাম না। কত থেকে কত? 3 থেকে 4? ও বলছে 3 থেকে 4 হবে। বিডুল, আর কার কার মনে হচ্ছে 3 থেকে 4 হবে? একটু হাত তোলো দেখি। কেউ সাপোর্ট করছে না তো, তাহলে আমি হাত তুললাম। কি করে করবে? ভাবার ব্যাপার নেই। দেখো ফার্স্ট সেকেন্ডে 1 গেছে, এটা নিয়ে তো লড়াই। সেকেন্ড সেকেন্ডে কত গেছে? 3/4। টোটাল পার্ট যদি 4 হয় তার মধ্যে 3 গেছে। আচ্ছা থার্ড সেকেন্ডে কত গেছে? 5/9, তাই তো? 4 সেকেন্ডে কত গেছে দেখো, কত? 7/16। এটা দেখো, এটা লেস দেন 0.5 না, এই গ্রেটার দেন 0.5, সরি, মানে গ্রেটার দেন হাফ তো। 3/4 কত হবে অত দরকার নেই, ভাগগুণ তোমরা শেখনি ভালো করে, শিখেছো? 2 + 2 কত হবে বলো? পারবে? জানো না, ভয়ে বলতে পারছো না। আচ্ছা 2 × 2 বলো কত হবে? ও এটাও জানে না। আচ্ছা এটাও দেখো গ্রেটার দেন 0.5 আছে। 5/9 এটাও তো গ্রেটার দেন 0.5। 7/16 এটা দেখো লেস দেন 0.5 আছে, তাই না? মানে এটা 0.5 না লিখে হাফ লেখো না। তাহলে এবার আমাকে বলো 3 সেকেন্ডে, থার্ড সেকেন্ডে যেটা গেছে সেটা কত? হাফের থেকে বেশি। 4 সেকেন্ডে যেটা গেছে সেটা হাফের থেকে কম। তাহলে কোন সময় হাফের কাছাকাছি যাবে? 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে কোথাও, তাই তো? তাহলে একদম পারফেক্ট অপশন অ্যান্সার দিয়েছে 3 to 4 সেকেন্ড। বুঝতে পেরেছো তো? আমরা খেয়ালই করি না। আচ্ছা 2 × 2 কত হবে? কে কে বলছিলে জানো? কে বলতে পারবে? তুমি সব থেকে দুর্বল মনে হচ্ছে, মধ্যখানে বসে আছো। হ্যাঁ শুনতে পাচ্ছি না, জোরে বলো। আমাকে ভয় লাগছে কি প্রচন্ড? হ্যাঁ বাড়ি কোথায়, কত দূরে? বুঝতে পারছি না। সে এখানে থাকো ঠিক আছে, আমি বলছি বাড়ি কোথায়? বাড়ি আছে তো? মালদা। বাড়ির কাছাকাছি বিখ্যাত কি? কিছুই নেই। আচ্ছা আসার পথে আমাকে একটা রুমাল এনে দিও, 20 টাকা দামে, বোর্ড মোছার জন্য কাজে লাগে, পরিষ্কার করার জন্য। হ্যাঁ যদি 4 না হয় তো, 4 হলে যা বলবে তাই। চলো কাদের কাদের মনে হয় 2 × 2 = 4 হবে? হাত তোলো দেখি। আচ্ছা তার মানে দেখ কতগুলো রুমাল পাওয়া যাবে। আর নাইলে মানি ব্যাগ তোর কাছে দিয়ে দেখিয়ে দেবো, পকেটে কিছু নেই, আজকে খাওয়াতে পারলাম না। আর একটু সিরিয়াসলি পড়ো, 2 × 2 সবসময় 4 হয়। চলো আরেকটা অঙ্ক দেওয়া যাক তোমাদের, না এটা নিয়ে লড়াই করবো একটু। 2 × 2 কত হয়? পড়াশোনার বাইরে একটু আড্ডা। 2 × 2। আচ্ছা আমরা যে নাম্বারটা লিখি আর যে নাম্বারটা দেখি, এই দুটো সবসময় সেম না। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো, কত পেয়েছিল মাধ্যমিক? 646। কত পার্সেন্ট হয়? 90। এক্স্যাক্টলি 93% কততে? আই মিন কততে হয়? 700তে পরীক্ষা হয়তো, তাহলে 630-এ কত হয়? 90% নাকি? 630 যদি হয় তাহলে কত হয়? 90%। হ্যাঁ তাই তো? ধরো তুমি যা পেয়েছিলে ভুলে যাই, কারণ জিজ্ঞেস করলে পরে ঘ্যাম দেখাবে, স্যার আপনার থেকে বেশি মার্কস পেয়েছি। বুঝতে পেরেছো? ধরো একজন তুমি 630 পেয়েছো, তুমি 631 পেয়েছো, তুমি 632 পেয়েছো, হ্যাঁ একটু কমিয়ে দিই, হ্যাঁ 629, কেউ ধরো 628 পেয়েছো, কাউকে বললাম না ঠোঁট ফুলাবে, স্যার আমি এত বাজে না। আচ্ছা একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হচ্ছে তোমাকে, ঠিক আছে? তাতে দুটো মাত্র ঘর আছে পার্সেন্টেজ লেখার জন্য। বলো তো 628 যে লিখেছে সে কত লিখবে? 89 লিখবে? কত লিখবে? 90%ই লিখবে নাকি? এ কত লিখবে? 90। এ কত লিখবে? 90। এ কত লিখবে? তাহলে প্রত্যেকটা যেটা দেখছো সেটা কত? 90%। কিন্তু প্রত্যেকে কি 90% পেয়েছে? নট শিওর। সেরকম কোন একটা সংখ্যা যদি 1 দেখো, সেই সংখ্যাটা যে সত্যি করে 1 সেটা তুমি বুঝলে কি করে? না হতে পারে তো। 1 সংখ্যাটা কত, ও 1 সংখ্যাটার অস্তিত্ব কতক্ষণ জানো? 1 সংখ্যাটার কোনো অস্তিত্ব নেই। 1 সংখ্যাটা 1 প্লাস আর 1 মাইনাসের মধ্যে বাউন্ডারি তৈরি করে।
কোনো একটা স্পেসিফিক সংখ্যার কোনো অস্তিত্ব নেই। তোমার বয়স এক্স্যাক্টলি 19 বছর, কখনো হবে না। এক্স্যাক্টলি 19 বছর তোমার বয়সের অস্তিত্ব জিরো, ওই মুহূর্তটা। বুঝতে পেরেছো তো? তার আগে তোমার 19 মাইনাস ছিল, তারপরে 19 প্লাস। 19টা হলো 19 মাইনাস আর 19 প্লাসের মধ্যখানে। কথাটা বোঝার জন্য এটা লাগবে না, এটা লাগবে। এই 1 এর অস্তিত্ব কোথা থেকে শুরু? 0.5। 1.5 এর আগের অস্তিত্ব শেষ। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই 1টা রিয়েল 1 না রেস্ট্রিক্টেড 1 সেটা তুমি না জেনে কখনো মন্তব্য করতে পারো না সায়েন্সে। তাহলে এই যে 2 লিখেছি, এই 2 এর অস্তিত্ব আমি বলেছি এটা ইন্টিজার 2, রেশনালাইজেশন করেছি। তাহলে তোমরা মেনে নিলে কি করে? তাহলে এই 2 কোথা থেকে শুরু হতে পারে? 1.5 থেকে 2.5। এই যে 2 লিখেছি, তাহলে ধরো কোথাও 1.5 ইন্টু 1.5 লিখতে হয়েছে, বাট তোমার ক্যালকুলেটর পারমিট করছে একটা ডিজিটই লিখতে পারো। তাহলে 1.5 লিখলে কত দেখাবে? 2। এটা কত দেখাবে? এই দুটোকে গুণ করলে কত হবে? এটাকে কত দেখাবে? তাহলে 2 ইন্টু 2 ইকুয়ালস টু কত দেখাবে ডিসপ্লেতে? তাহলে 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 তোমাকে কে বলেছে? আচ্ছা, যদি এরকম দেখাতো 2.5 অ্যাপ্রক্সিমেটলি 49 ইন্টু 2.49, এটা অ্যাপ্রক্সিমেটলি কত হতো? 6.25 এর কাছাকাছি হতো, কিছু একটা হতো না? তো এই দুটোকে গুণ করলে অ্যাপ্রক্সিমেশন এটাকে কত দেখাবে ডিসপ্লেতে? 2 ইন্টু 2 ইকুয়ালস টু এখানে কত দেখাবে? তাহলে 2 ইন্টু 2 কত হয়? 4। হ্যাঁ, দিস ইজ কল কনসেপ্ট। যখন কোনো কনসেপ্ট তৈরি করবে, তখন কনসেপ্ট এমন তৈরি করবে যে জায়গাটা কেউ যেন না নাড়াতে পারে। বুঝতে পেরেছো? তাহলে 2 প্লাস 2 কত হবে? 3 থেকে শুরু করে 5 পর্যন্ত। বুঝতে পেরেছো? 2 প্লাস 2 ইকুয়ালস টু 4 এর অস্তিত্ব জিরো। ভাবো ভালো করে, 1.5 থেকে 2.5 এর মধ্যে 2টা 2 হওয়ার চান্স জিরোর কাছাকাছি। তাহলে 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে, অথচ আমরা 4 বলে লাফাচ্ছি। 4টা কি? ইন্টিজার। ইন্টিজার আর রেশনাল নাম্বার, সাধারণ নাম্বার সম্বন্ধে, অস্তিত্ব সম্বন্ধে কখনো ভেবেছো ভালো করে? ভাবোই। কনসেপ্ট তৈরি করতে হবে ডার্লিং, ইট ইজ নট ভেরি ইজি। আমি ভাইয়ের সঙ্গে সেদিন কথা বলছিলাম যে একটা বয়স হয়ে যাওয়ার পরে না মনে হয় না যে আমি পড়াই, একটা বয়স হয়ে যাওয়ার পরে মনে হয় আমি শেখাই। আমি যে শিখেছি এত বছর ধরে, এই কি নাম, পাথফাইন্ডার, আকাশ, ফিডজি, নেকামো বোকামো, এই করে করে লাইফের অনেকটা কাটিয়ে দিয়েছি, টাকা পেয়েছি। বুঝতে পেরেছি? একতলা দোতলা হয়েছে, বাট ওই হয়তো কোথাও ওর মতন সাহস ছিল না বা ভীতু ছিলাম। নাহলে ও যে স্বপ্নটা নিয়ে চলছে, ইট কোয়াইট আমার স্বপ্নের মতন। আজ থেকে বছর 2 ধরে আমি আসছি, এই যাবো যাবো করে। হ্যাঁ, লাস্টলি আই ডিসাইডেড চল একদিন স্টুডেন্টদের সঙ্গে আড্ডা মেরে আসি, দেখি কিরকম স্টুডেন্টগুলো, যদি মন বসে যায় তাহলে শেখানো যাবে। বুঝতে পেরেছি? এটা একটা হেরিটেজ হোক না আস্তে আস্তে, যে আমরা ফিজিক্সটা শিখি, সাবজেক্টটা শিখি, মানে রেশনালাইজ করো সাবজেক্টকে, প্রত্যেকটাকে কি মেরে চান্স পেয়ে যাবে। এই বছর আমার 6 জন স্টুডেন্ট আইআইটি আর মেডিকেল একসঙ্গে পেয়েছে। 4000-এর কম আইআইটি র্যাঙ্ক, মেডিকেলের চান্স পেয়েছে 6 জন। বুঝতে পেরেছো? লোককে বললে লোকে ভাববে যে এগুলো আবার হয় নাকি। যাদবপুরের রেজাল্ট বেরোলে আরো হয়তো চান্স হবে। তাদের মধ্যে 3 জন আবার এই আইজারের চান্স পেয়েছে, কালকে না পরশু দিন রেজাল্ট বেরোলো না আইজারে তাদের মধ্যে 3 জন চান্স পেয়েছে। এবার ভাবো, এবার তাদের স্ট্যাটাসটা ভাবো, রেস্টুরেন্টে খেতে যাওয়ার মতন হয়ে গেছে। মাটন খাবো না চিংড়ি খাবো না ইলিশ খাবো, সবই রাখা আছে। 3টা একসঙ্গে খাওয়া যাবে না, বাট অপশন সব কটা আছে। নাহলে কি হতো বলো তো, ওই লাইফে যেটা, ওই শুক্তো আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, খাবি তো খা, নাইলে চলে যা নাড়ুলা। জিস একটু বেশি পয়সা থাকলে আইএম। বুঝতে পেরেছো তো? তারপরে 18 লাখ টাকার বিটেক পেছনে স্ট্যাম্প মেরে ঘুরে বেড়াবো, বিনা পয়সায় করো, দম থাকলে। খরচা করবে এখানে এসে মাঝে মধ্যে, নাকি? সামনেই তো যাও। হ্যাঁ, তো বিষয়টা বুঝেছো তো যে কত হতে পারে? হ্যাঁ, চলো এবার একটা তোমাদের টাস্ক, একটা অঙ্ক করে আমাকে দেখাও। এটা ওই কমন অঙ্ক দি নাকি সহজ অঙ্ক দি? ভয় পাচ্ছে না? ধরো একটা গাড়ি এরকম চলছিল, ধরো 12 মিটার গেছে, 12 মিটার গিয়ে এর ভেলোসিটিটা হাফ হয়ে গেছে, আর কত দূর গিয়ে দাঁড়াবে? 0। অপশন 12, 6, 4, 3।
তোমাদের আবার এমসিকিউ না দিলে তো আবার রাগ হয়, তাই না? এটা সহজ অঙ্ক দিয়ে রাখলাম। তোর কত বেরিয়েছে? সবারই 4 বেরিয়েছে। এই যে এ বি সি তিনটে পজিশন ফর এ বি, ইউ ইকস টু এক্স, ভি ইকস টু এক্স বাই 2, এ ইকস টু এস এম, এস ইকস টু 12 ফর বিসি। যারা টুকেছিস তাদের জন্য করে দিচ্ছি। ইউ ইকস টু এক্স বাই 2, ভি ইকস টু 0, এ ইকস টু এ সেম, এস ইকস টু কত কোশ্চেন মার্কস। এরা এখনো পর্যন্ত সেইভাবে করিসনি, তাদেরকে সেই যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো, ফার্স্ট ফর্মুলা হলো ভি ইকস টু ইউ প্লাস এটি, সবাই জানিস। সেকেন্ড ফর্মুলা এস ইকস টু হাফ অফ ভি প্লাস ইউ মাল্টিপ্লাইড বাই টি। থার্ড ফর্মুলা এস ইকস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ফোর্থ ওয়ান এস ইকস টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ফিফথ ওয়ান ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার প্লাস 2s। আর একটা স্পেশাল ইকুয়েশন ছিল এস এন ইকস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1 ডিজার। আর কিছু নেই তো? আর কিছু নেই তো? আমার কথা শুনতে পাচ্ছিস তো সবাই? তো আমরা যারা সবে শুরু করেছি গুটি গুটি পায়, তাদের কাজটা হলো যে প্রথমে ইট ইজ কল্ড দিস ওয়ান ইজ কল্ড ফিগারাইজেশন, রিয়েলাইজেশন, যে অঙ্কটাতে কি দেওয়া আছে সেটা ব্রিফ করা, টুকে নেওয়া, এবং সমস্ত ডেটা এখানে তোলা আছে। সেকেন্ড হলো ইট ইজ কল্ড ট্যাবুলেশন, যা দেওয়া আছে তার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন, তার যে নোটেশনস গুলো আছে সারেগামা পাধানিসা ইউভিএএসটি, যে সারেগামা দিয়ে লেখা, ইট ইজ কল্ড, এটাকে কি বলে? ট্যাবুলেশন। ট্যাবুলেশনের পরেরটা হলো ইকুয়েশন ফ্রেমিং, কোন ইকুয়েশন মেনে চলবো। এখানে কোন ইকুয়েশনটা নিয়ে চলবো বলতো? কেন নিয়ে চলবো? এখানে টি নেই বলে ওটা নিয়ে চলবো, ইউভিএএস আছে বলে এটা নিয়ে চলবো, এটা কিন্তু কেউ যেন না ভাবে। তখন এই ইকুয়েশন গুলোর স্পেশালিটি হলো প্রত্যেকটা ইকুয়েশনে একজন কেউ নেই, প্রত্যেকটা ইকুয়েশনে একজন কেউ মিসিং। এই মিসিং যে আছে, এই মিসিং এর উপরে বেস করে আমি যদি ইকুয়েশন ভাবি তাহলে সব থেকে ইজি হবে। ইজ ইট ক্লিয়ার? সো এখানে আমরা ইউজ করবো কি? ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে ইউজ করবো সেম, তাই তো? ইকুয়েশন ফ্রেমিং। ফ্রেমিং কখন হবে? যখন আমি এই ভ্যালুগুলো বসাবো। এক্স স্কোয়ার বাই 4 ইকস টু এক্স স্কোয়ার প্লাস 24, আমি মাইনাস বসাবো না কখন। আর এখানে 0 ইকস টু এক্স স্কোয়ার বাই 4 প্লাস 2 ইন্টু, ইট ইজ কল্ড ফ্রেমিং। ইকুয়েশনটা রেডি করে ফেলো। এবারে কাজ হলো এখান থেকে এর ভ্যালু বের করবো, ওখানে বসাবো। এখান থেকে এর ভ্যালু বের করবো, কত হবে? 3x স্কোয়ার বাই 4 মাইনাস, নাকি? তাহলে 3 8 4 8 32, এ ইকস টু মাইনাস এক্স স্কোয়ার বাই 32 বেরোচ্ছে, নাকি? হ্যাঁ, তাই তো? এখানে কত বসাবো? মাইনাস এক্স স্কোয়ার বাই 32। তাহলে এটা কেটে গেলে 16 হয়ে যাচ্ছে। তাহলে এস ইকস টু কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই 4 বাই এক্স স্কোয়ার বাই 16 ইকস টু 4। অঙ্কটা করা হলো, এবং মোরাললেস সবাই বোধহয় অঙ্কটা পেরেছিস। কেউ পারিস নি এরকম কেউ নেই তো? বেঁচে সবাই পেরেছিস। সবাই পেরেছিস মানে তোদের হায়ার সেকেন্ডারি পাস হয়ে গেছে। এবারে এন্ট্রান্সের জন্য চিন্তা হবে। এবারে অঙ্কটা আমি করি, নাকি? না, হয়ে গেছে করা? হয়নি। এবারে অঙ্কটা করা শুরু করি। দেখ, এই যে ইকুয়েশনটা আছে ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার প্লাস 2s, ইকুয়েশনটাকে নিয়ে ভাব। দেখতে পাচ্ছিস তো? এখনো পাঁচটা দেখা যাচ্ছে তো? তাহলে ভাব, যদি ভি 0 হয়, যদি ভি 0 হয়, তাহলে 2as ইকস টু মাইনাস ইউ স্কোয়ার হবে তো? আচ্ছা, 2 তো এমনিতেই কনস্ট্যান্ট। টোটাল কত বড় হা হচ্ছে কি করে? আরেকবার কর দেখি। এটাও কনস্ট্যান্ট, মাইনাস 1টাও কনস্ট্যান্ট। তাহলে আমি এস ভ্যারাইজেস ইউ স্কোয়ার এই ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটাতে আসতে পারি কখন? যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয় এবং ফাইনাল ভেলোসিটি 0 হয়। আমি কি ঠিক বললাম নাকি আমি ঠিক বললাম? ঠিকই বললাম। এস ভ্যারাইজেস ইউ স্কোয়ার কোথায় অ্যাপ্লাই করা যাবে? এ বি তে অ্যাপ্লাই করা যাবে? এ বি পাথে অ্যাপ্লাই করা যাবে না। কেন? ভি 0 নয়। এসি তে করা যাবে, আর বিসি তেও করা যাবে। খেয়াল করে দেখ, তাই তো? চল, আমি যদি টোটাল পাথ এসি নিই তাহলে কত লিখবো? 12 প্লাস এস
তার কেসে ইউ কত ছিল? এক্স, এক্স স্কোয়ার। আর শুধু বিসি যদি নি, এস কত ছিল? এক্স স্কোয়ার বাই 4। এই দুটো ইকুয়াল করে দিলাম। তাহলে দেখ এত কিছু যে এই কনসেপ্টটা অনেকটা ছোট হয়ে গেল নাকি? আমরা কোথা থেকে শুরু করছি? এখান থেকে অঙ্ক করাটা শুরু করছি, এখান থেকে। তাহলে কটা স্টেপ হলো? দুটো স্টেপ। এটা ইকুয়ালস টু কত হবে? 4। তাহলে এই 12 প্লাস এস বাই এস ইকুয়ালস টু 4। তাহলে এস ইকুয়ালস টু কত হবে? 4। আচ্ছা, এটা কি তোরা পারিস? এরকম বল দেখি, এক্স প্লাস 8 বাই এক্স মাইনাস 7 ইকুয়ালস টু ধর 11 বাই 10। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে কে বলতে পারবি? আমি বলে দিই, কত লিখবো? এটা লিখে দিলাম, মেলে মেলে না মেলে না মেলে। কত হবে বলতো এক্স ইকুয়ালস টু? তোরা কিভাবে করিস প্রত্যেকটা স্টেপ ভাইটাল। এমন হতে পারে হয়তো পরের দিন থেকে তোদের সঙ্গে আর দেখা হলো না, কিন্তু যতগুলো কথা আমি বলে যাচ্ছি প্রত্যেকটা কথা যদি মেনে চলতে পারিস তাহলে জয়েন্ট এন্ট্রান্সে তোর র্যাঙ্ক অন্ততপক্ষে 10% বাড়বে। প্রথম একটা কোশ্চেন একবার পড়ে মনে রাখবি, দ্বিতীয়বার যেন না পড়তে হয়। তাহলে অন্ততপক্ষে তুই কোশ্চেন পড়ার 40% টাইম সেভ করতে পারবি, মিনিমাম। ম্যাক্সিমাম 200% টাইম সেভ করতে পারিস। অনেকের একটা অঙ্ক 5 বার পড়তে হয় তারপরে মাথায় ঢোকে, কি বলেছে। এবার 5 বারের বদলে একবার পড়ে যদি মনে রাখতে পারিস তাহলে 4 বার পড়ার টাইমটা সেভ করলি। তোর মনে হতে পারে যে স্যার ওটার কি সেভ হলো? 10টা কোশ্চেনে 4 বার অঙ্ক পড়ার টাইম যদি সেভ করিস না তাহলে 2টো কোশ্চেন অ্যান্সার করার টাইম পেয়ে যাবে। এক সেকেন্ড হলো ইনক্লুডিং অপশন কোশ্চেন পড়া রেডি করতে হবে। আমরা কোশ্চেনটা শেষ করি কোথায়? কত হবে ওখানে? ওখানে কোশ্চেন শেষ নয়, অপশন পড়ার পরে কোশ্চেন শেষ। এমসিকিউর এই দুটো প্র্যাকটিস থ্রু আউট দ্য স্প্যান তোকে করতেই হবে। প্রথম প্রথম তোর মনে হবে ধর এটা করে কি লাভ আছে, অনেক সময় দেখবি অ্যান্সার অপশনে দেওয়া আছে। এটাকে কিভাবে করিস তোরা? ক্রস মাল্টিপ্লিকেশন করিস তো? করবি না, আমি বলি শোন। এই দুটোর গ্যাপ কত আছে? 8 আর 7 15 গ্যাপ আছে না? এইখানে গ্যাপ কত আছে? 1। তাহলে 15 গ্যাপ আনতে গেলে কি করবি? 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে নিচে 15 গ্যাপ হচ্ছে তো, ঠান্ডা মাথায় ভাব। তাহলে এখানে কত পেয়েছিস? এক্স মাইনাস 7 কত পেয়েছিস? 150। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 157। এটাকে সিঙ্গেল স্টেপ সলিউশন বল। এইগুলো শিখবি আস্তে আস্তে। দিস আর নট ট্রিক্স। কেউ এগুলো ভাবিস না ট্রিক্স, স্যার কিছু ম্যাজিক দেখাচ্ছে, নট সো। এটা তোদেরকে থ্রু আউট দ্য লাইফ প্র্যাকটিস করতে হবে। সবসময় ভাগ করবো না, বুঝতে পেরেছিস তো? ধর আমাকে বলেছে ধর 7 বাই 125 এটা ইকুয়ালস টু 0.056। মানে আমরা সবসময় ম্যাথামেটিক্স যেটা ক্যালকুলেশন, যেটা ক্যালকুলেশন আমাকে প্রচন্ড ফাস্ট হতে হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে আবার প্রথম 2 2 2 দুগুণে 4 3 6 হবে। এই করতে করতে সময় পেরিয়ে কি করে করবি? ভাগ করবি না, নিচে 8 দিয়ে গুণ কর, উপরে 8 দিয়ে গুণ কর। তাহলে নিচে 1000 হয়েছে, উপরে 56 হয়েছে, 3 ঘর আগে দশমিক বসাবি, তুই হবে। এখানে যেরকম ধর 12 প্লাস এস বাই এস ইকুয়ালস টু কত আছে? 4। 4টাকে 4 দেখবি না, কত দেখবি? 4/1। এবার দেখ 12 প্লাস এস আর এস এর মধ্যে ডিফারেন্স কত আছে? 12 পার্থক্য আছে। এখানে পার্থক্য কত আছে? 3। তাহলে উপরে 4 দিয়ে আর নিচে 4 দিয়ে যদি গুণ করিস তাহলে পার্থক্য 3 থাকছে তো, উপরে 16 নিচে 4, ডিফারেন্স কত আছে? 12। এখানেও ডিফারেন্স কত আছে? 12। তার মানে দুটো সাইড সিমিট্রিতে এলো। তাহলে এস এর জায়গাতে কত আছে? 4। একদম ডিরেক্ট সলিউশন বেরোবে এস ইকুয়ালস টু 4। দিস ইজ কল্ড সিঙ্গেল স্টেপ সলিউশন। যারা এইভাবে করবি অঙ্কটা তাদের একটা দুটো, কারোর হয়তো 3টে 4টে স্টেপ লাগতে পারে, কারোর 3টে স্টেপে সলিউশন হয়। এবার বল তোরা যে প্রসেসে করেছিস তার থেকে এই প্রসেসটা কঠিন না সহজ? প্রসেসটা কঠিন, কিন্তু এক্সিকিউশন করলে টাইম কমে যাবে। তাহলে আমাকে অঙ্ক শেষ হয়ে যাবার পরেও ভাবতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, হাল ছাড়ছি না। আচ্ছা, অঙ্কটা করা যাক তাহলে। চল, অঙ্কটা কি ছিল যেন ভুলে গেছি। এখানে ভেলোসিটি ছিল একটা এক্স, এখানে ভেলোসিটি কত ছিল? x/2। এখানে ভেলোসিটি 0। এটা কত ছিল রে? 12। এটা কত হবে বের করতে বলেছে নাকি? তাই তো? অঙ্কটা করি এবারে। কিভাবে করবো ভাব। এখানে ভেলোসিটি কতটা কমেছে? x/2। এখানে কতটা কমতে হবে? সেম কমতে হবে। রিটার্ডেশন যদি কনস্ট্যান্ট হয়, সেম কমতে বা বাড়তে সেম টাইম লাগে। তাহলে এখানে টাইম যদি t হয়, এখানে টাইম কত হবে? গুড, তাই তো? আচ্ছা, এরকম একটা ইকুয়েশন করেছিলেন না, s ইকুয়ালস টু হাফ অফ v প্লাস ইউ মাল্টিপ্লাইড বাই টি। করেছিলি না? মনে করছে ছোটবেলায় ডাঙ্গুলি খেলতিস যখন? তাহলে এখানে কত বসাবো? s 12। হাফ তো লিখবো না, কত লিখবো? x/2 প্লাস x v প্লাস।
ইন্টু টি, নাকি? টি তো দুটো সেম, লিখবো কেন? আর পরের বারে কত আছে? এস আছে, এখানে কত লিখবো? 0 প্লাস এক্স বাই টু ভি প্লাস ইউ। মানে আমি কি ইউজ করছি বলতো? এস ভ্যারাইজেস ভি প্লাস ইউ। কেন? হাফ আর টিটা সেম বলে। তাহলে কি দাঁড়ালো দেখ, 12 বাই এস ইকস টু কত হবে? এটা কত রে? 3x বাই টু। এটা কত? x বাই টু ইকস টু কত লিখবো? 3, নাকি? তাহলে এস কত হবে? পারবি করতে? এভাবে কেউ করেছিস অঙ্কটা? না, এভাবে করিস। তাহলে কিভাবে করেছিস? আচ্ছা, ওই যে ইকুয়েশনটা পেয়েছিলি, এস ইকস টু ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। ভি যদি 0 হয় তাহলে এস ভ্যারাইজেস টি স্কোয়ার হবে না? হ্যাঁ, কখন হবে? যদি ভি 0 হয়, তাই তো? তাহলে এই টোটাল পাথে ভি তো 0, তাহলে টোটাল পাথে 12 প্লাস এস, তার জন্য টি কত লেগেছে? 2t। আর শুধু এস এর জন্য টি কত লেগেছে? ইকস টু কত হয়েছে? বন্ধ পাচ্ছিস? কজন আছিস তোরা? 6 জন। তোদের 3 জনকে তো গিফট করা হয়ে গেল, 3টে প্রসেস দিয়েই দিলাম, নাকি? হলো না 3টে প্রসেস? হ্যাঁ, তোদের 3 জনকে গিফট করা হয়ে গেল। হাজডে এসছি, মেয়েদেরকে একটা গিফট না করলে হয়? তোকে একটা গিফট করা যাক। তোর নাম কি? কত দূর থেকে আসছিস? তুই মালদা? দুর্গাপুর? পলিউশনের জায়গা তো ভয়ঙ্কর, দেখতে পাচ্ছিস এখনো? কটা? আচ্ছা বল, এক্স স্কোয়ার করলে কত হবে? এক্স স্কোয়ার করতে পারিস? কত হবে? কত হবে? আওয়াজ বেরোচ্ছে না, ভয়। এক্স স্কোয়ার করলে কত হবে? এক্স স্কোয়ার হবে। আচ্ছা, এক্স বাই টু হোল স্কোয়ার করলে কত হবে? 0 স্কোয়ার করলে? আচ্ছা, এই দুটোর গ্যাপ কত আছে? 3x স্কোয়ার বাই 4, নাকি? আচ্ছা, এই দুটোর গ্যাপ কত আছে? এক্স স্কোয়ার বাই 4। আচ্ছা, আমাকে একটা উত্তর দে তো, 3x স্কোয়ার বাই 4 যদি 12 হয়, এক্স স্কোয়ার বাই 4 কত হবে? 3x স্কোয়ার বাই 4 যদি 12 হয়, এক্স স্কোয়ার বাই 4 কত হবে? 4 হবে না 4 হবে? 12 হলে 4 হতো, নাকি? 4 হতো। তাহলে এভাবেও করা যেতে পারে অঙ্কটা। কে করেছিস এইভাবে? তোরা এমসিকিউ করতে যাচ্ছিস, ধরি চেপে ধরি, তারপরে দড়ি দিয়ে বাঁধি, নাকি? অনেক সময় আছে লাইভে, ঘন্টা খুলে নিয়ে বাড়ি চলে যাবে, তাই না? আচ্ছা, ঘন্টা খোলার আগে তোর সঙ্গে তো আগেই কথা হয়েছে। তোর বাড়ি কোথায়? মেঘালয়? মেঘালয়? বেহালা? আচ্ছা, ওকে ওকে দিয়ে রাখি একটা গিফট, নাকি? হ্যাঁ, গিফট দিয়ে রাখি। আচ্ছা, রেশিওটা একটু আগে বলছিলাম, কত হয় রে? এটা কখন? যদি 0 থেকে স্টার্ট করিস, আর 0 থেকে যদি থামিস তাহলে কত হবে? 7, 5, 3, 1, তারপরে, নাকি? এরকম ভাবে চলবে তো? হ্যাঁ, সমান টাইম ইন্টারভেল। আচ্ছা, তাহলে লাস্টে থামার আগের সেকেন্ডটা এটা যদি 12 হয়, তাহলে এই একেরটা কত হবে রে? অবাধে পতনশীল বস্তু, তার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ডে যদি 5 যায়, পরের সেকেন্ডটা কত হয়? 15 হয়, তারপরের সেকেন্ডটা কত হয়? 25 হয়। এইভাবে পড়ো তো। আর যদি উপরের দিকে ছুড়িস তাহলে 25, 15, 5 এভাবে কমতে থাকে। তার মানে যদি থেমে যায় তাহলে 25, 15, 5 ওই রেশিওতে কমবে, আর যদি বাড়ে 5, 15, 25 ওইভাবে। কেন? কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট রিটার্ডেশন। তাহলে বাড়ার সময় 1, 3, 5 করে বাড়বে, কমার সময়, তাই তো? তাহলে এখানে কম ছিল তো, তাই তো? লাস্ট টি সেকেন্ডের আগের টি সেকেন্ডে কত গেছে? 12। তাহলে এই লাস্ট টি সেকেন্ডের আগের টি সেকেন্ড এটা কত রিপ্রেজেন্ট করছে? 12। তাহলে একটা কত দিয়ে রিপ্রেজেন্ট করবে? 4। তাহলে কত অ্যান্সার হবে? 4 অ্যান্সার হবে। তাহলে এইবারে বল, অপশন দেখে অ্যান্সার করা যেত না? কেউ ভেবেছিলি? না। ওই যে যেটুকু সময় তোদেরকে দিয়েছি, ওই সময়টা তোদের পক্ষে যথেষ্ট ছিল না। তোরা যদি ভাবতিস ওই একটা অঙ্ক নিয়ে, তাহলে অঙ্কটা করার পরে তোরা রেস্ট নিতিস না, হয়ে গেছে বল। হয়ে যাওয়া বলে কিছু নেই। আরো ফাস্ট কি করে করায়, বুঝতে পেরেছিস? আরো ফাস্ট। দেখে বুঝতে পারছিস না আমার বিশাল লোভ, পেট দেখে বুঝতে পারছিস তো আমার খিদে বিশাল। মানে তুই জয়েন্টে ফার্স্ট র্যাঙ্ক করলি, আমি বলবো সেকেন্ডের সঙ্গে তোর ডিফারেন্স কেন তৈরি হলো না? আরে স্যার ফার্স্ট হয়েছি।
ভয়ঙ্কর বাজে অবস্থা। এবং তোর যদি প্রেশার নেওয়ার ক্ষমতা থাকে তাহলে তোর উপরে আরো প্রেশার বাড়বে। এই লোকটা তো কিছুতেই খুশি না, বিরক্তিকর আছে না, আমার সঙ্গে সংসার করাটা একটু টাফ, বুঝতে পেরেছিস? এমনিতে দেখে হয়তো মনে হতে পারে যে এই লোকটা ভয়ঙ্কর, সত্যি আমি একটুখানি জিলিপির মতন সোজা। রাগ করছিস না তো? তোকে গিফট করা হয়নি না? তোকে একটা গিফট করি, তুই দেখতে পাচ্ছিস তো? কটা দেখতে পাচ্ছিস? এখন একটা দেখা উচিত, ভুল দেখছিস, এটা মুখস্থ করেছিস বলে, তাই না? আচ্ছা, ওকে একটা গিফট করা যাক নাকি সুজিত? ওকে একটা গিফট করা যাক। আচ্ছা, এর গ্রাফটা কিরকম হবে রে? ভিটি গ্রাফ কিরকম হবে? কনস্ট্যান্ট রিটার্ডেশন। তাহলে কি হবে? স্ট্রেট লাইন হবে, নিচের দিকে গোত্তা খেয়ে ভি ইকুয়ালস টু 0-তে টাচ করে যাবে নাকি? তাহলে এই যে এটা টি, এটা 2t নাকি হবে না? আচ্ছা, এটা 12 বলেছে, এটা কত জিজ্ঞেস করেছে? আচ্ছা, এটা যদি এক্স হয়, অত ইন্টারেস্ট নিয়ে তাকাস না, এটা আমার এক্স। করে তাকিয়ে আছে, দেখি নামটা লিখুক, দেখি স্যার বুঝতে পেরেছে কিনা। এটা আমার এক্স এর কথা বলছি। আচ্ছা, এটা যদি এক্স হয়, এটাও তো এক্স হবে নাকি? 2x হবে? হ্যাঁ, কত হবে? এক্স হবে তো? এইটুকুনি টি রে ভাই, এটাও টি হবে না? তাহলে এত কোশ্চেন মার্কস মুখের উপরে কেন? তাহলে এটা যদি এক্স হয়, এটা কত হবে? এক্স হবে, আমার এক্স, তাই তো? আর এখানে কত হবে? এটা কত হবে? এক্স। এটা কত হবে? তাহলে এই টোটালটা কত হলো? 3x। এই টোটালটা 3x। তাহলে 3x যদি 12 হয়, এক্স কত হবে? 4 হবে। তাহলে গ্রাফিক্যালিও করা যেতে পারে। তুই কত দূর ভেবেছিলি, তাই না? তার মানে যে চ্যাপ্টারটা তোর হয়ে গেছে, ভেবেছিস হয়ে গেছে, সেই চ্যাপ্টারটার আরো বাড়াতে হবে, আরো দম বাড়াতে হবে, বুলসাই একদম। বুঝতে পেরেছিস? অঙ্ক করেছিস, স্যাটিসফ্যাকশন এসছে, হবে না? ফার্স্ট, আরো ফার্স্টেস্ট ওয়ে, কত তাড়াতাড়ি তুই অ্যান্সারে পৌঁছতে পারছিস, এবং আগের অঙ্কটা পরের অঙ্কটা করার পরে আগের অঙ্কটা ভুলে যেতে হবে, কি ছিল মাথা থেকে বের করতে হবে। ইট ইজ এ প্র্যাকটিস। 45টা অঙ্ক করে যখন তুই হল থেকে বেরোচ্ছিস, তখন তোর মাথায় যেন না থাকে যে আমি কি অঙ্ক করে এসেছি। তার মানে তুই এই প্র্যাকটিসের মধ্যে আছিস। নাহলে তোর যদি মনে থাকে ওই অঙ্কটা পারলাম না, তার মানে কি তোর মাথার মধ্যে গার্বেজ হিসেবে রয়ে গেছে, ব্যাড সেক্টর তৈরি করে ফেলেছে। কোথায় অসুবিধা কি হবে? তুই 33 নম্বর অঙ্ক যখন করছিস, তখন 3 নম্বর অঙ্কটা কেন পারিসনি, কোথায় ভুল হচ্ছে, ওটা তোর মাথায় ক্লিক করে যাবে। 33টা অঙ্কতেও তুই সিলি মিস্টেক করে আসবে। খুব তাড়াতাড়ি মাথায় রানা, খুব তাড়াতাড়ি ভোলা, দুটো খুব উচিত। দুশ্চরিত্র হতে হবে, বুঝতে পেরেছিস তো? প্রচন্ড ভালো সম্পর্ক যখন ওই অঙ্কটা করছিস, অঙ্কটা শেষ হয়ে গেলে ভুলে গেলি কার সঙ্গে ছিলি। বুঝা গেছে কি বললাম? দিস আর পলিসিস যেগুলোতে তোর র্যাঙ্ক এনহ্যান্স করো, বুঝা গেছে? তাহলে অঙ্কটা করা হলো কিছুটা নাকি? 6-7টা, দেখ 6 জনকে 6টা প্রসেস গিফট করলাম ফার্স্ট ডে এসে। এরপরে যদি বলি সেলের আছে, আর আমাদের কি হলো ভাই, পরে দেখা যাবে। সো দিস আর পলিসিস, ঠিক আছে? এবার তোদের কি কি চ্যাপ্টার হয়েছে, তাদের কার কি কি ডাউটস আছে, সেগুলো আমাকে যদি একটু হেল্প করিস। আমার যদি মুখস্থ নেই, বাড়িতে পড়ে আসতে হবে করে, এসে পরের দিন তোদেরকে বলবো এই জায়গাগুলো অসুবিধা আছে, একটু দেখে দিও। বলো। রেলিং পেছনে, একদম লাস্ট বেঞ্চ। হ্যাঁ, দেহখানা তুলে ধরো একটুখানি। হ্যাঁ, বলো কি কি পড়া হয়েছে, কি কি ডাউটস আছে, কতগুলো অঙ্ক করেছো। যেই মেন্সের অঙ্ক করে লাভ নেই কোনো। আগে সাবজেক্টিভ করেছো না প্রথমেই এমসিকিউ? দেখো, আমাদের এখানে প্রচন্ড ভুল হয়, আমরা এমসিকিউ করবো আগে, ইকুয়েশন গুলো হাতে এলে এমসিকিউ করবো। ইকুয়েশন হাতে না এলে এমসিকিউ করবো না। যখন ফরম্যাট আমার মাথায় চলে আসবে, ইকুয়েশন গুলো আমার গ্রিপে চলে আসবে। বুঝতে পারছো? তোমার মাকে রান্না করতে দেখেছো কখনো? খুঁজে কখনো দেখে না যে কোথায় হলুদের কৌটো রাখা আছে, কোথাও জিরে, কখন পেঁয়াজ রসুন দিতে হবে, কখন আদা বাটা দিতে হবে। ওটা তোমাকে হয়তো ফোনে কথা বলতে বলতে দিয়ে দেবে, তার টেস্ট তুমি মাকে ফোনে ধরে তুমি ওই রান্নার টেস্ট কখনো আনতে পারবে না। কেন? ওটা কি তার মধ্যে ওই হ্যাবিট হয়ে গেছে। এরকম হ্যাবিটটা তৈরি হবে, কিছু অঙ্ক করার পরে তোমার হ্যাবিট হয়ে যাবে, দেখবে এমনিতেই হাতে চিনির কৌটোর মতন ভিস্কর ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s চলে আসছে। ওই হ্যাবিটটা তৈরি করা পর্যন্ত তোমাকে সাবজেক্টিভ অঙ্ক দেখতে হবে। তৈরি করেছো হ্যাবিট? বলতে পারবে যে এই অঙ্কে এই ইকুয়েশনটা তৈরি হবে। ফিজিক্সের দম অত দূর পর্যন্ত, ফিজিক্সের দৌড় অত দূর,
ফিজিক্স অঙ্কের ইকুয়েশন পর্যন্ত পৌঁছায়, সলিউশনটা ফিজিক্স শেখায় না, ম্যাথামেটিক্স শেখায়। ওই পর্যন্ত তোমাকে আসতে হবে, তারপরে এমসিকিউ করার তোমার যোগ্যতা তৈরি হয়েছে। কতদূর করেছো? কোন কোন জায়গা তুমি বোঝোনি এখনো পর্যন্ত? বলো না যে স্যার টোটাল ভেক্টর, কোন কোন জায়গা বোঝোনি? আজকের ক্লাসের কথা বাদ দাও, আগে এতদিন পর্যন্ত যা পড়াশোনা করেছো তার মধ্যে যে টপিকসগুলো ইনস্টিটিউশনে পড়ানো হয়েছে। হ্যাঁ, কেন করনি কেন? একদম। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বীরভূমে, জানো তো? আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে। না বলছি, আজকে তো তোমাদের সঙ্গে প্রথম পরিচয়। আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে। তো বাঁদরামোর দিক থেকে, বাঁদরামো যদি বলো, যাই বলো তাই বলো, আমি আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে ডিভিশনে ফুটবল খেলেছি, ব্যাডমিন্টন স্টেট খেলেছি, ক্রিকেট টিম ডিস্ট্রিক্ট খেলেছি, ক্রিকেট ডিস্ট্রিক্ট খেলেছি, ফুটবল ডিভিশন খেলেছি, সবকিছু খেলাধুলা করেছি বাঁদরামো যদি বলো। কিন্তু আমাদের সময় মোবাইল ছিল না, আর আমি খুব কম বয়সে মাধ্যমিক দিয়েছি বলে আমার সমান যারা আছে তারা সবাই আমার থেকে বয়সে বড় ছিল, সুতরাং আরেকটা দিক টাচ হয়নি বলে মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারিতে ডিস্ট্রিক্টেও র্যাঙ্ক করেছিলাম, দুর্ভাগ্যজনিত হবে। ওটা যদি ঢুকে যেত কোনোভাবে, প্লাস মোবাইল, তাহলে বাকি কোনো কিছু হতো বলে মনে হয় না। ওই ধরনের জায়গাগুলো নেই তো, নেশা, ব্যাস। বাকি যা কিছু করেছো ভুলে যাও, বাকিটা মেকওভার হয়ে যাবে। নিজের জায়গায় সৎ যদি থাকো তাহলে ঠিক হয়ে যাবে। মেকানিক্সের কোন কোন জায়গায় অসুবিধা আছে যেগুলো পড়ানো হয়েছে? ভেক্টর, হ্যাঁ, ফাটিয়ে দাও, বাকি সময় ফাটিয়ে দাও। আর ওই লোকটাকে জ্বালাতন করবে সবসময়, যে পেছনে বসে আছে ওকে সবসময় জ্বালাতন করবে, সব সময় এমন করবে যেন হোস্টেলে ঢুকতে ভয় পায়। দেখি তোমাদের দম আছে কিনা। বুঝতে, এখন উল্টো হয়ে যাচ্ছে, আমাকে বলছে যে আমি ওদেরকে প্রেসারে রাখি, আমি ওদেরকে চাপ দিয়ে ওরা পড়াশোনা করে। তোমরা উল্টোটা করো, এমন ভাবে করো যাতে ওই লোকটা চাপে পড়ে। দেখি তোমাদের দম আছে কি। আমাকে ক্লাসে 3 ঘন্টা খাটিয়ে দাও দেখি কোনোদিন। আচ্ছা, কোনোদিন অঙ্ক করতে বসে আমাকে কোনোদিন চেয়ার থেকে উঠিয়ে দিয়ে ফিজিক্সের কোনো অঙ্ক করতে বসে আমি খাওয়াবো সবাইকে, রিয়েলি খাওয়াবো, পকেট ভর্তি করবো। চিন্তা করো না, সৎ নিজের তরফ থেকে এটা থাকাটা খুব জরুরি। ভেক্টর পড়া হয়েছে, ভেক্টরের কোন কোন জায়গায় তোমাদের অসুবিধা আছে? তোমার কোথায় অসুবিধা আছে? নেই? আচ্ছা ঠিক আছে, বসো বসো। তোমাদের কারোর ভেক্টরে কোথায় কোথায় অসুবিধা আছে? গুড। কে বলবে? তুমি? হ্যাঁ বলো। প্রজেকশন অফ এ ভেক্টর মানে দ্যাট ইজ, ধরো এ ভেক্টরে টুয়ার্ডস বি কম্পোনেন্ট এ কস থিটা যেটা হয় সেটা কি করে বের করা, তাই তো? ভেক্টরটা অ্যাকচুয়ালি ফিজিক্সের বাপের সম্পত্তি নয়, ভেক্টরটা ম্যাথামেটিক্সের। মানে কি করে এসছে জানো তো, গল্পটা, বিষয়টা জানো তো? ভেক্টর এসছে কি করে সেটা বোঝাটা খুব জরুরি। আমাদের এই যে আগে যে ইন্টেলেকচুয়াল বিষয়টা যখন শুরু হয়, পড়াশোনা শেখা, এডুকেশন বিষয়টা যখন শুরু হয়, তখন মেন ছিল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স মিলে যেটা ছিল। ম্যাথামেটিক্সের দুটো উইংস ছিল অল ওভার ওয়ার্ল্ড। একটা হলো এই অ্যালজাব্রিক্যাল ম্যাথামেটিক্স, আর একটা হলো জিওমেট্রিক্যাল ম্যাথামেটিক্স। এই জিওমেট্রিক্যাল ম্যাথামেটিক্স, এরা ইজিপসিয়ান, মিশরিয়ান, এরা জিওমেট্রিক্যাল ম্যাথামেটিক্স নিয়ে চলতো, ইউক্লিড অ্যান্ড ব্লা 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 যারা ছিল। আর আমাদের এই জোনটা, এই সিভিলাইজেশনটা, আমরা অ্যালজাব্রিক্যাল ম্যাথামেটিক্স নিয়ে হতাম। এবার অ্যালজাব্রিক্যাল ম্যাথামেটিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলো অ্যারিথমেটিক, পাটিগণিত যেটা করেছো তোমরা। আর জিওমেট্রিক্যাল ম্যাথামেটিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলো ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট, অ্যান্ড টু সাম এক্সটেন্ট কি করেছিল জিওমেট্রির সঙ্গে, আর কি করেছিল? কোঅর্ডিনেট, ট্রিগোনোমেট্রি, আর ভুলে গেছো মেনসুরেশন, পরিমিতি, মেজারমেন্ট যেগুলো করেছো, গল্প যেগুলো করেছো, এই ম্যাথামেটিক্সের দুটো উইংস। এরপরে সায়েন্স যখন ক্লাসিফাই হলো, ফিজিক্স একটা সাবজেক্ট হিসেবে একদম আইসোলেটেড হয়ে গেল ম্যাথামেটিক্সের হেল্প নিয়ে। যেহেতু ম্যাথামেটিক্সের হেল্প নিয়ে ফিজিক্স আইসোলেটেড হলো, তখন ফিজিক্সকেও দুটো পার্টে ভাগ করা হলো। একটা যে জিওমেট্রি মেনে চলবে, আর একটা যে অ্যালজাবরা মেনে চলবে। যে অ্যালজাবরা মেনে চলবে সেই কোয়ান্টিটিগুলোর নাম দেওয়া হলো স্কেলার, আর যে জিওমেট্রি মেনে চলবে সেই কোয়ান্টিটিগুলোর নাম দেওয়া হলো ভেক্টর। দিস আর অ্যাকচুয়াল হিস্ট্রি বিটুইন দিস ক্লাসিফিকেশন। বুঝতে পারছো? এবার তুমি বলতো স্যার মাঝামাঝি কে আছে? হ্যাঁ আছে। সে কখনো অ্যাকচুয়ালি দেখতে ভেক্টরের মতন কাজ করে, স্কেলারের মতন আছে, বাট অ্যাকচুয়াল ক্লাসিফিকেশনের পেছনে কারণটা হলো এটা। এবারে তোমার যদি ভেক্টরে অসুবিধা হয়, কোনো জায়গাতে যদি অসুবিধা হয়, তাহলে তোমাদের দেখবে ভেক্টরের পারসেপশনে অসুবিধা হওয়ার মেন কারণ তোমাদের মাধ্যমিকে জিওমেট্রি সাইডে অতটা তোমার ক্ষমতা ছিল না, দক্ষতা ছিল না, যতটা অ্যালজাবরাতে ছিল।
যদি তোমার জিওমেট্রিক্যাল অপটিক্স বুঝতে অসুবিধা হয়, তার মানে শিওর মাধ্যমিকে তোমার জিওমেট্রিতে অসুবিধা ছিল। তুমি যে রুট ধরে খুঁজতে যাও যে তুমি এই সময় অনিয়ম করেছিলে বলে আজকে তোমার লিভারের সমস্যা এসছে, ওই সময়টা তুমি খুঁজে পেয়ে যাবে। মাধ্যমিকের সময় আমি জিওমেট্রিতে খুব একটা বেশি এমফাসিস দিই, এটাই হলো ঘটনা। আমি সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে তোমরা দেখবে বাড়িতে বসে নিজে একবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভাববে মাধ্যমিকের জ্যামিতিতে যতটা গুরুত্ব দেওয়ার ছিল ততটা আমি দিই। এবং জ্যামিতির ক্ষেত্রেও তুমি ভালো করে দেখো, জিওমেট্রির কেসে আমাদের এমফাসিস বেশি দেওয়া উচিত ছিল সিমিলারিটিতে, কারণ এখানে কনগ্রুয়েন্সি লাগে না। সর্বসমতা আমরা যে করি এখানে বিশাল সর্বসমতা লাগে না, সিমিলারিটি লাগে, সদৃশ্যতা। আমরা মাধ্যমিকে সব থেকে বেশি জোর দিয়েছিলাম কিসে? সর্বসমতাতে, কনগ্রুয়েন্সিতে বেশি জোর দিয়েছিলাম, অথচ আমাদের লাগে বেশি কোনটা? সিমিলারিটি। এই জন্য একটা গন্ডগোল হয়ে থাকে মাধ্যমিক অনুযায়ী। মানে তোমার রুটটা কোথায় অসুবিধা হচ্ছে সেটা যদি খোঁজো, খুব সহজে যদি পেয়ে যাও কোথায় অসুবিধা ছিল, সেই অসুবিধাটা সহজে কাটাতে হবে তোমার। বুঝতে পারছো? ভেক্টরে অসুবিধা আছে মানে কোথাও জিওমেট্রিতে শিওর তোমার অসুবিধা ছিল। একদম মানে প্রেসক্রিপশন সাইন বাই টিকে চক্রবর্তী, ডক্টর নট ডক্টর টিকে চক্রবর্তী, ডাকাত টিকে চক্রবর্তী আন্ডারসাইন্ড, একদম শিওর সব খুঁজে নিও। অ্যালজেব্রা সহজে হয়ে যাচ্ছে, কাইনেমেটিক্স ভাই ওখানে ভেক্টর নেই, জিওমেট্রি নেই, তাই না? কোথায় অসুবিধা হচ্ছে? 2D, কেন? ভেক্টর ঢুকিয়েছে, নাক গলিয়েছে, তাই না? কনসেপশনে আর পারসেপশন কোথাও একটা অসুবিধা তৈরি হচ্ছে, তার রুটটা খুঁজবে সবসময়। আচ্ছা ভেক্টর আমাকে বলো দেখি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বিষয়টা কি? মানে ভেক্টর এই যে দুটো রুল, এটাতে কি বসার জন্য তো নাকি? ভেক্টরের এই যে দুটো রুল আছে, একটা হলো ট্রায়াঙ্গেল রুল আর একটা প্যারালেলোগ্রাম রুল, এই দুটো রুলের ফিল্ড অফ অ্যাপ্লিকেশন নিশ্চয়ই আলাদা, নাহলে দুটো রুলের তো দরকার পড়বে না। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কারোর অবজেকশন আছে হাত তুলতে পারো। নাহলে ট্রায়াঙ্গেল রুল তার রেজাল্টেন্ট কত বেরোয়? √a² + b² + 2ab cos θ। প্যারালেলোগ্রাম রুলেও তো তাই বেরোয়। তাহলে দুটো রুল আলাদা কেন? মানে দুটো রুল কেন? আমি তোমাদের কেন কোশ্চেন গুলো করছি তার কারণটা হলো আমার ওটা জানার দরকার আছে তোমাদের অসুবিধাটা কোথায় আছে। তোমাদের রুটে অসুবিধা আছে না, লেভেলে অসুবিধা আছে না, প্র্যাকটিসে অসুবিধা আছে। এই তিনটে অসুবিধা যদি কাটাতে পারো যে কোনো জায়গায় কভার করো না, বেসিক ধরে। আজকে তো বেসিক্যালি আড্ডা মারতে এসেছিলাম বলে সিরিয়াস হয়ে গেছি, পরে যখন সিরিয়াস আসবো তখন আড্ডা মারবো। বলো, জানা উচিত। It highly emphasis on angle between two vectors. Angle between two vectors, angle between two vectors টা বোঝা খুব জরুরি। Angle between two vectors কিন্তু angle between two lines নয়। Angle between two vectors এটা সবসময় বোঝা যায় কিভাবে বলো তো? অর্ডার অনুযায়ী। ধরো এইরকম যদি দুটো ভেক্টর থাকে, বা এইরকম যদি দুটো ভেক্টর থাকে, বা এইরকম যদি দুটো ভেক্টর থাকে, এই ভেক্টরের তিনটে ভেক্টরের যেটা প্রথমে জানতে হয়, দ্যাট ইজ অর্ডার অফ ভেক্টরস। অর্ডার অফ ভেক্টরস মানে এখানে দেখো এই ভেক্টরটার অর্ডার আর এই ভেক্টরটার অর্ডার আলাদা আছে, ডিফারেন্ট আছে। দিস অর্ডার ইজ নেগেটিভ অর্ডার, ক্লকওয়াইজ অর্ডার, আর দিস ওয়ান ইজ পজিটিভ অর্ডার আর অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার। এখানে দিস ওয়ান ইজ ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, দিস ওয়ান ইজ ক্লকওয়াইজ। দুটো অর্ডার কি আছে? অপোজিট আছে। এখানে এই অর্ডারটা যা আছে এই অর্ডারটাও তো সেম আছে, এখানে সেম অর্ডারে আছে। ভালো করে বোঝো বিষয়টা। তাহলে এখানে দুটো রিভার্স অর্ডারে আছে, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, এই অ্যাঙ্গেলটা ধরো আলফা, এই অ্যাঙ্গেলটা ধরো বিটা। এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর থিটা ভি ইকুয়ালস টু থিটা। এখানেও অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস থিটা ভি ইকুয়ালস টু আলফা। এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস থিটা ভি ইকুয়ালস টু বিটা নয়। কেন? এখানে সেম অর্ডারে আছে, এখানে সেম অর্ডারে আছে, এখানে রিভার্স অর্ডারে আছে, এরকম নয় তো? কি আছে? এই দুটোতে রিভার্স অর্ডারে আছে, এখানে সেম অর্ডারে আছে। তাহলে সেম অর্ডারে না থাকলে, রিভার্স অর্ডারে থাকলে, দুটো লাইনের মধ্যের যেটা অ্যাঙ্গেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। বাট যদি সেম অর্ডারে থাকে তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইকুয়ালস টু 180 মাইনাস বিটা। বুঝতে পেরেছো? যদি রিভার্স অর্ডারে থাকে, রিভার্স অর্ডারে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই প্যারালেলোগ্রাম রুল ডিরেক্টলি, যদি রিভার্স অর্ডারে থাকে। আর যদি সেম অর্ডারে থাকে then you should apply triangle rule. অর্ডার মেনশন করাটা খুব জরুরি। এই যে আমি বলছি তুমি ভেক্টর পড়ছো, কিন্তু ভেক্টর পড়ার আগেরটা শেখো, তারপরে ভেক্টরটা পড়ো।
তোমাকে জিজ্ঞেস করা যায়, বলো তো রিভার ব্যাংক প্রবলেম করেছো, ওটা ভেক্টরের রিলেটিভ ভেলোসিটির প্রবলেম না রেজাল্টেন্ট ভেলোসিটির প্রবলেম? রেজাল্টেন্ট ভেলোসিটির প্রবলেম। 99% স্টুডেন্টের মাথায়, যে প্রথমে বললে না রিলেটিভ ভেলোসিটি, 99% স্টুডেন্টের মাথায় ক্লিক করে যে এটা রিলেটিভ ভেলোসিটির প্রবলেম, রেজাল্টেন্ট ভেলোসিটির প্রবলেম। তাহলে তোমাকে এটা আগে বুঝতে হবে বিষয়টা কি, এই জায়গাটা প্রথমে বুঝে নিতে হবে ভেক্টরের কোনখানে অসুবিধা হচ্ছে। রিভার ব্যাংক প্রবলেমের আর একটা নাম ছিল জানিস তো, ভুলে গেছি, সুইমার্স প্যারাডক্স। সুইমার্স প্যারাডক্স। সুইমার্স প্যারাডক্স মানে কি বলতো, যারা সাঁতার কেটে নদী পেরোতে চাইছে তাদের যেটা সঠিক পথ মনে হয় সেই পথটা অ্যাকচুয়ালি ভুল। এর একটা প্যারাডক্সের ব্যাপার কাজ করে না, হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্সের মতন আর। দিস ইজ কল সুইমার্স প্যারাডক্স। এটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্টস। এই অ্যাপ্লিকেশন গুলো পড়বে। রিলেটিভ ভেলোসিটির অ্যাপ্লিকেশন তো ধরো সামান্য কিছু অ্যাপ্লিকেশনস আছে, দ্যাট ইজ রিলেটিভ ভেলোসিটির কি আছে অ্যাপ্লিকেশন, রেনম্যান প্রবলেম আছে, তাই তো? রেনম্যান প্রবলেম কিসের অ্যাপ্লিকেশনস? তুমি মধ্যে যে বসে আছো, শিওর রেনম্যান প্রবলেম কেউ না? রিলেটিভ মোশনের প্রবলেম। এই যে কোথায় গন্ডগোলটা কোথায় হচ্ছে বুঝতে পারছো তো, রুটে গন্ডগোল হচ্ছে। তোমাকে হয়তো দিয়ে দিলে তুমি কিছু সলভ করতে পারবে, কিন্তু তুমি এই জায়গাটা একটু ক্লারিফাই করতে হবে আস্তে আস্তে। সময় আছে তো? ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, যতদিন না ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনে পৌঁছবে ততদিন পর্যন্ত ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কি বুঝতে পারবে না, শুধু কি করতে হয় সেটা জানতে পারো। ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন আছে তোমাদের 11-এ, একটা জায়গাতেই আছে, টর্ক। আর ক্রস এফ হবে না এফ ক্রস আর হবে। কিন্তু অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি 12-এ ইলেকট্রোম্যাগনেটিজমে আছে, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড রুল, নোশন অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। ওইখানে ক্রস প্রোডাক্ট, যতদিন না ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনে এসে পৌঁছচ্ছ ততক্ষণ ক্রস প্রোডাক্টটা ক্লারিফাই হবে না তোমার কাছে, শুধু প্রসেসটা বুঝতে পারো, বুঝতে পারছো? ঠিক ক্লারিফাই হবে না, খুব পরিষ্কার হবে না, গন্ডগোল হয়ে যাবে। ভেক্টরটা ভালো করে পড়ো একবার, ভেক্টরটার ওদের একটুখানি চাপ দিয়ে কি কি জায়গা আছে একটু দেখে নিস তো। ভেক্টরের কটা অঙ্ক করতে পারলে বলে লাফিও না, ভেক্টরটা ম্যাথামেটিক্যাল ব্যাপার তো, আর ও ম্যাথামেটিক্সটা খুব ভালো। সুতরাং তোমাদের ম্যাথামেটিক্স প্লাস ফিজিক্স দুটোতেই যেহেতু ভেক্টরটা আছে, হি উইল ডিল উইথ দিস। তোমার কেন মনে হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি রেনম্যান প্রবলেম? দেখো রেনম্যানের কেসে কি হয়, রেনম্যান প্রবলেমে কি হয়, যা কিছুই হোক না কেন তোমার রেসপেক্টে রেন কিভাবে পড়ছে সেটা তোমার কেসে ইফেক্ট করে, বুঝতে পেরেছো? তাহলে সবসময় তোমার রেসপেক্টেই বৃষ্টি ভাবো, এটা বৃষ্টির রেসপেক্টে বাকি লোক কি ভাবলো সেই রেসপেক্টে কখনো দেখো না। তাহলে যেহেতু তোমার রেসপেক্টে, সেজন্য সবসময় একটা রিলেটিভই হবে, কারোর সাপেক্ষে যদি হয় তাহলে সেটা সবসময় রিলেটিভই হবে। আর রিভার ব্যাংক প্রবলেমে তুমি কোথায় পৌঁছচ্ছ, ডেস্টিনেশন, সেটার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আলটিমেটলি যেটা বের করছো দ্যাট ইজ ডেস্টিনেশন, সেটা তোমার রেসপেক্টে ডেস্টিনেশন আর ওর রেসপেক্টে ডেস্টিনেশন আলাদা কখনো হয় না, বুঝতে পেরেছো? ওটা অ্যাকচুয়াল ডেস্টিনেশনকে বোঝাচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে বা ওর সাপেক্ষে তার সাপেক্ষে ব্যাপারটা তো আসে না। দ্যাট ইজ ওয়াই ওখানে রেজাল্টেন্ট ভেলোসিটি কাজে লাগে, ভেক্টর যোগ কাজে লাগে, বুঝতে পেরেছো? রেনের কেসে, রেনম্যানের কেসে সবসময় রিলেটিভ ভেলোসিটি কাজে লাগে। রেনম্যানের কেসে এরকম ধরো তুমি এদিকে যাচ্ছ, বৃষ্টি এদিকে পড়ছে না, এরকম হয় না। যা যা বৃষ্টি যদি এদিকে আসে, আসতেই পারে, সবকিছু শুয়ে আছি আমি, স্যার শুয়ে আছি, হতে পারে না, আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে আমি দেখছি বৃষ্টি আমার দিকে আসছে। আচ্ছা চলো তুমি এদিকে যাচ্ছ, বৃষ্টি এদিকে পড়ছে, রেন,
তোমার রেসপেক্টে বৃষ্টি কোন দিকে পড়ছে সেটা কিভাবে বের করবে, কেন বের করবে? ইউ মাইনাস আর করবো, কেন করব? ইউ মাইনাস আর বলতে কবি কি বলতে চাইছে? ভেলোসিটি অফ রেন, শিওর, মানে শিওর, উচ্চারণ গন্ডগোল হতেই পারে, হাসার কিছু নেই, আমি বলছি শিওর। ইউ মাইনাস আর মানে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ইউ। তোমার নাম কি? সুমন। আমার নাম তাপস। তোমার বয়স কত? আমার 79। তোমার রেসপেক্টে আমার বয়স কত? তোমার 19, আমার 79। তাহলে তোমার রেসপেক্টে আমার বয়স কত? +60 হওয়া উচিত। তুমি বলবে আমার বয়স +60, আর আমার রেসপেক্টে তোমার বয়স কত হবে? শিওর তো? দেখো, পরে বলো না স্যার ভুল বলেছিলাম, একদম পিটিয়ে কাঁঠাল পাকিয়ে দেবো, এখন কাঁঠালের সিজন চলছে। তাহলে সুমনের রেসপেক্টে, সুমন এর রেসপেক্টে তাপস, সুমনের রেসপেক্টে তাপসের বয়স হলো +60, তাই তো? সুমন কি বলবে? যে স্যার আমার থেকে 60 বছরের বড়, তাই বলবে তো, +60 বলবে। আর আমার রেসপেক্টে সুমনের বয়স -60 হবে, তাই তো? আচ্ছা, তাহলে সুমনের রেসপেক্টে তাপস, এটা বের করেছো কি করে? প্রসিডিওর বল। সুমনের বয়স মাইনাস তাপসের বয়স করেছো, না তাপসের বয়স মাইনাস সুমনের বয়স করেছো? হ্যাঁ, তাপসের বয়স মাইনাস সুমনের বয়স করেছো। কার রেসপেক্টে বের করার সময়? সুমনের রেসপেক্টে বের করার সময়। আচ্ছা, তাপসের রেসপেক্টে সুমনের বয়স বের করার সময় কি করেছিলে? সুমনের বয়স মাইনাস, তাই তো? কার রেসপেক্টে? এটা কি সুমনের রেসপেক্টে? তাপসের রেসপেক্টে। তাহলে যার রেসপেক্টে সেটা মাইনাস করেছিল, তাই তো? তাহলে এখানে কার রেসপেক্টে কার হচ্ছে? রেনের রেসপেক্টে তোমার। তাহলে তুমি কি করে বললে ইউ মাইনাস আর হবে? কোনটা? সুমন মাইনাস বলিনি, সুমনের রেসপেক্টে তাপস বলেছে। কি হবে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম তোমাকে সেটার অ্যান্সার বলো। তোমার রেসপেক্টে রেন এর ভেলোসিটি ইউ মাইনাস আর হবে না আর মাইনাস ইউ হবে? এইটাই গন্ডগোল হয়ে যাচ্ছে না, ইট উইল বি আর মাইনাস ইউ। ভালো করে বোঝো, তুমি যদি এটা করতে চাও, পারফর্ম করতে যাও, এটা ইউ ছিল, এটা আর, তাই তো? ইউ মাইনাস আর করতে চাইছো মানে আর এদিকে নিতে হবে তো, এটা মাইনাস আর তো। তাহলে ইউ আর মাইনাস আর এর রেজাল্টেন্ট কোনটা হবে? এদিকে হবে। তাহলে তুমি বৃষ্টির মধ্যে হাঁটলে মনে হয় পেছন দিক থেকে বৃষ্টি ঢুকে মাথা দিয়ে বেরোচ্ছে? হ্যাঁ, আর যদি আর মাইনাস ইউ করো, এটা মাইনাস ইউ, এই দুটো যদি অ্যাড করো কোনটা দাঁড়াবে? আমি যদি সামনের দিকে এগোই, বৃষ্টি মনে হবে এইভাবে ইনক্লাইন্ড হয়ে পড়ছে, কোনটা হয়? এটা হয়। তাহলে এটা কি করে ঠিক হতে পারে? গন্ডগোলটা কোথায় আছে ডার্লিং? কনসেপ্টে। কনসেপ্টটা তৈরি হবার আগেরটা ভালো করে ভাবো, শুধু প্রবলেম সলভ করে হবে না, একদম সহজ কথা মাথায় রাখো। আমি এই একটা দিন ক্লাস করে যাবার পরে আমি তোমাদের কারোরই নাম জানি না, কিন্তু আমি তোমাদের হাতের নাড়ি ধরে বলে দিতে পারবো কার কোথায় অসুবিধা আছে। বেশিক্ষণ দরকার পড়বে না, আমি যেখানে বলছি সেখানে তোমাদের অসুবিধা আছে। তোমাদের মাধ্যমিকের জ্যামিতিতে অসুবিধা আছে, ভেক্টরে সেজন্য তোমাদের অসুবিধা থাকতেই হবে। ভেক্টর যদি তোমাদের ঠিক থাকতো তাহলে শিওর মাধ্যমিকের জ্যামিতি তোমাদের ঠিক ছিল। তোমাদের মাধ্যমিকের জ্যামিতিতে অসুবিধা আছে। এখন মাধ্যমিকের জ্যামিতি করার দরকার নেই, ভেক্টরটাই রুট ধরে পড়ো, কারণ সব জায়গায় ভেক্টরের অ্যাপ্লিকেশনস পাবো। পারফরমেন্স তারপরের ব্যাপার। দেখো, তুমি এদিকে যাচ্ছ, বৃষ্টি এদিকে পড়ছে, রেন ইজ ফলিং ইন দিস ডিরেকশন, তাহলে আমাকে কি বের করতে হবে? রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ইউ। আমার রেসপেক্টে রেনের ভেলোসিটি, আমার রেসপেক্টে, তাই তো? ইট উইল বি যার রেসপেক্টে সে সাবস্ট্রাক্টেড হবে সবসময়। যার রেসপেক্টে। তুমি আমার থেকে লম্বা, কি করে বুঝলাম? আমার হাইট তোমার থেকে বিয়োগ করলে প্লাস বেরোচ্ছে। তুমি আমার থেকে বড় লোক, কি করে বুঝলাম?
তোমার টাকার থেকে আমার টাকা বিয়োগ করলে প্লাস বেরোচ্ছে। কাকে বিয়োগ করতে হচ্ছে? যার রেসপেক্টে বের করছো। যদি ওই রেফারেন্সে তুমি কোথাও ঢুকে থাকো তাহলে সবসময় তোমার রেসপেক্টেই হবে। তখন এর রেসপেক্টে বি, বি এর রেসপেক্টে এভাবে গুলিও না, বুঝতে পেরেছো? যদি তুমি কোথাও থাকো তাহলে তোমার রেসপেক্টে সবসময়, তোমার রেসপেক্টে। তুমি কাউকে লম্বা বলো, বেটে বলো, মোটা, কালো, কি বলো, কাউকে বলছো তোর তো হেভি টাকা পয়সা, তুই তো হেভি বড় লোক, হেভি হাইট তোর, বেটে মাল বলছো, তো কার রেসপেক্টে বলছো? তাই তো? তাহলে তোমার রেসপেক্টে বেটে, তার মানে হাইটটা আলটিমেটলি মাইনাস বেরোবে। তোমার রেসপেক্টে বেটে হতে গেলে সে তোমার থেকে শর্ট, তাহলে তার হাইট থেকে তোমার হাইট বিয়োগ করলে নেগেটিভ বেরিয়েছে। কিন্তু তোমার হাইট থেকে তার হাইট যদি বিয়োগ করো তাহলে তো পজিটিভ বেরোবে, তাহলে তো লম্বা বলা উচিত ছিল। তাহলে প্র্যাকটিক্যাল লাইফটা তোমরা ফিজিক্সের লাইফের সঙ্গে গুলিয়ে ফেলেছো, উল্টো করে ফেলেছো। সেই জন্য তোমার মনে হচ্ছে তুমি যেটা বলছো ঠিক বলছো। এবারে সেকেন্ড হলো ম্যাথামেটিক্স। তুমি কিভাবে করবে? কিভাবে করবে? এই যে আর মাইনাস ইউ, এটাকে পারফর্ম করতে হবে, তাই তো? তাহলে কি করবে? এটা করার উপায় কি আছে? না, কি করছো তুমি? আর প্লাস অফ মাইনাস ইউ করছো। এটা ইউ যদি হয় এটা কত হবে? মাইনাস ইউ হবে। এবার আর আর মাইনাস ইউ অ্যাড করে কি দাঁড়ালো? এটা আর মাইনাস ইউ। এই আর মাইনাস ইউটা কি? আর আর মাইনাস ইউ এর রেজাল্টেন্ট, তাই তো? এটা বের করেছো, তাই না? আমি কিন্তু কখনো এটা করিনি। কেন করিনি? তার আমাদের বইয়ে নেই। এটা যদি আর হয় এটা সরাসরি বেরোবে আর মাইনাস। আমরা এটা করিনি। কেন করিনি? বইয়ে নেই। কিন্তু এটা করা আরো অনেক সহজ। এটা হলো জয়েন্ট এন্ট্রান্সের পড়া। তোমরা কেউই রিলেটিভ ভেলোসিটি এভাবে বের করো করেছো না। কেন করনি? আমাদের বইয়ে নেই বলে। কখনো মাথা দিয়ে ভাবনি যেটা হওয়া উচিত? দেখো ভাবাই। এটা ধরো এক্স, বুঝতে পেরেছো? হ্যাঁ, কার এক্স? আমার। তাহলে এবারে বলো এই তিনটের মধ্যে কে রেজাল্টেন্ট? ইউ, এক্স না আর? কেন? শিওর? দেখো পরে গন্ডগোল করো না। তাহলে এক্স প্লাস ইউ ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? কি বের করতে চাইছিলে? আর মাইনাস ইউই তো বের করতে চাইছিলে। তাহলে এটাই তো সরাসরি রিলেটিভ দেখাবে। যা আমরা তো স্যার এভাবে করিনি। আমরা কি করেছিলাম? ইউ এর নেগেটিভ বের করেছিলাম, আর এর সঙ্গে যোগ করে ষষ্ঠী পুজো করেছিলাম, তারপরে ওং নম করে ফুল ছুড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। কেন করিনি? না আমাকে কেউ ভাবতেই দেয়নি। বোঝা গেছে? দিস ইজ কল্ড কনসেপ্ট। তুমি যখন কনসেপ্ট রেডি করবে, কনসেপ্ট রেডি করার ফান্ডাটা হলো এটা। মাতাল দেখেছো জীবনে কোনোদিন? দেখবে এরকম সোজা রাস্তা থাকলে না, সোজা রাস্তা থাকবে, একবার ওইদিকে যায়, ও ভাবছে সোজা যাচ্ছে। এইবারে যখন নিজে বুঝতে পেরে যায় আমি সোজা যাচ্ছি না, দেন পজিটিভ হইল দাঁড়ায়, দাঁড়িয়ে তারপর আবার সোজা চলার চেষ্টা করে। তোমরা এখন ওই স্টেজে আছো। যখন তুমি নিজে বুঝতে পেরে যাবে তুমি স্ট্রেট যাচ্ছ না, লেট পজে হইল, দাঁড়াও, তারপরে স্ট্রেট হাঁটার চেষ্টা করো। যতক্ষণ না দাঁড়াবে, চিন্তা ভাবনা শুরু করবে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। প্রত্যেকটা স্টুডেন্টের জয়েন্ট এন্ট্রান্স আমার যতদূর দেখলাম আর কি, যতদূর ঘাটলাম, প্রত্যেকটা স্টুডেন্টের র্যাঙ্ক করার ক্ষমতা আছে। একজন দুজন স্টুডেন্টকে আমার মনে হলো তারা আউটস্ট্যান্ডিং কিছু করতে পারে, মানে যেটা তারাও ভাবেনি এরকমও কিছু করতে পারে। বাট প্রবলেমটা যেটা সব থেকে বড় ক্যাটাগরিক্যালি প্রবলেম তোমাদের দাঁড়িয়ে আছে, তোমরা সবাই পড়েছো, কেউ শেখোনি সাবজেক্ট, বুঝতে পেরেছো? তো এটা তোমাকে ট্রাই করতেই হবে। তখন তোমরা যাদবপুরে চান্স পাওয়ার চেষ্টা করছো, যদি ফিজিক্সটা এখান থেকে কিছু শিখে যাও, ম্যাথামেটিক্সটা এখান থেকে কিছু শিখে যাও, তাহলে যাদবপুরের টপার হওয়ার দিকেও তুমি অনেকটা এগিয়ে যাও, যে কোনো স্ট্রিমেই ঢোকো না। শুধু তুমি ভেবো না এন্ট্রান্সে চান্স পাওয়ার ক্ষেত্রে এটা হেল্প হবে, এরপরেও তোমাকে ফিজিক্স ম্যাথামেটিক্স এগুলো পড়তে হবে যখন বিটেক বা বিই পড়বে, বুঝতে পেরেছো? তাহলে এই একদম অগ্রিম প্রিপারেশন নিয়ে তুমি বেরোতে পারো যদি শেখার ইচ্ছা থাকে। নাইলে টোকো বসে বসে আসছে বছর আবার হবে করে আবার কোথাও ভর্তি হবে। অসুবিধা হয়েছে কোথাও? না, ভুলটা ধরা পড়লো তো যে কোথায় গন্ডগোলটা ছিল। এবারে দেখো, তুমি আমার থেকে ফিজিক্সটা কম জানবেই, কারণ আমি মোটামুটি ধরো 30 বছর প্রায় পড়িয়ে ফেললাম ইনস্টিটিউশন। আগে ছোটখাটো কিছু ইনস্টিটিউশনে ন্যাকামো মারতে যেতাম, একটা এরকম চেয়ার দিয়েছিল, এইচওডি লেখা থাকতো, ডিরেক্টর অফ এডুকেশন, কম পড়াতে হতো। ক্লাসে গিয়ে স্টুডেন্টদের সঙ্গে পড়াতে গিয়ে দেখলাম যে এই স্টুডেন্টটা পড়ার জন্য ভর্তি হয়েছে, বাকি 35টা স্টুডেন্টকে টিচার ভর্তি করেছে যাতে টাকাটা আসে আর কি, অ্যাডভার্টাইজে ওই মুখটা থাকবে। ওই স্টুডেন্টগুলোকে এমফাসিস দেওয়া হচ্ছে না, তাদেরকে গাইড করা হচ্ছে না, ম্যানেজমেন্টের সঙ্গে একটা ঝামেলা, এই সমস্ত করতে 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 না একটা বিতৃষ্ণা চলে এসেছিল পড়ানোর
আর শেখানোর মধ্যে একটা টাসেল চলছিল আর কি। তো দ্যাটস ওয়াই আমি সন্ন্যাস নিলাম, না আমি আর পড়াবো না, আমি শেখাবো। আমার ঘরে একটা দোকান খুলে, ওইখানে মুদি দোকান আর কি ছোটখাটো, ওইখানেই আমি ওই একটু আধটু ফিজিক্স বিক্রি করি। তো এর সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার ওর যেটা আদর্শ থাকে না, সেটা দেখে আমার মনে হলো যে না, এই ছেলেটা ডাইং ফর দিস, যে আমি যেভাবেই হোক স্যার, আমার একটা ফাটাফাটি জায়গা দরকার আছে স্টুডেন্টদের, যাতে এবার এই পার্সপেক্টিভটার জায়গায় একমাত্র হেল্প করতে পারো তুমি। বা মানে ইট ইজ নট সোসো যে তোমার নামটা অ্যাডভার্টাইজ করে ফটোতে লাগিয়ে এখানে কোথাও আর কি যে আমার বিশাল লাভ হয়ে যাবে, বাট তোমার কি ক্ষতি হবে বিশাল? না, যদি এরকম জায়গা থাকে দুজনেরই লাভ হবে, সেটা ইউজ করা ভালো না? ফুটো বালতিতে জল আমি ঢালি না। মোটামুটি আমার মনে হয় ব্যাচে অন্ততপক্ষে বেশিরভাগ স্টুডেন্টেরই ওই দমটা আছে, এবং আমাদের হাতে সময়টাও আছে, বিশাল না হলেও যথেষ্ট। তাহলে হোক। হ্যাঁ ডার্লিং, তোমার একটা কোশ্চেন ছিল, আর তো কেউ সাহস করে কোশ্চেনই করলো না, ভয় পেয়ে গেছে বোধহয়। সেটা হলো প্রজেকশন বিষয়টা কি, তাই তো? প্রজেকশন ইজ নাথিং বাট পারপেন্ডিকুলার শ্যাডো অফ দ্যাট মেইন স্ট্রিম। মানে ধরো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বি ভেক্টরের পারপেন্ডিকুলার ভাবে যদি তুমি কোনো একটা সোর্স দাও, তাহলে পারপেন্ডিকুলার যে শ্যাডোটা পাবে অ্যালং দিস, ইট ইজ কল প্রজেকশন অফ কি বি অ্যালং এ। যদি এদিকে নাও তাহলে এটা কি পাবে, বুঝতে পারছো? তো এই যে যেটা পেয়েছো, এটা কে অ্যাকচুয়ালি বি কস থিটা, যেটা যদি এটা থিটা হয়, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলতো, কি বি কস থিটা, তাই তো? একদমই না, এটা বি কস থিটা ইন্টু এ ক্যাপ, এটা বি কস থিটা ইন্টু এ ক্যাপ, বুঝেছো? হ্যাঁ, তাই এবারে বি কস থিটা এক এক করে ভাঙো। বি কস থিটা মানে বি, বি মানে অ্যাকচুয়ালি মডিউলাস অফ বি ম্যাগনিটিউড। বি কস থিটার বিটা কি নেবে, বি এর ম্যাগনিটিউড নেবে। কস থিটা মানে হলো এ ডট বি ডিভাইডেড বাই এ বি। আমি আর এটাকে মডিউলাস না লিখে শুধু বি লিখছি, মানে কবি বি বলতে মডিউলাস অফ বি ভেক্টর বলতে চাইছে, এটুকুনি বুঝে নিতে হবে। আর এ ক্যাপ এই কথাটার মানে কি, এ মানে হলো এ ভেক্টর বাই এ, তাই তো? এবার অস্ত্র হাতে কাটাকাটি, বি বি কেটে দিই নাকি, কাটা যাবে না? বি আছে, বি আছে, কাটা যাবে? এ কি কাটা যাবে কোনোভাবে? তাহলে এখানে কে পড়ে আছে, এ ডট বি ইন্টু এ ভেক্টর পড়ে থাকবে ডিভাইডেড বাই এ স্কোয়ার। তুমি এটাকে এইভাবে নিতে পারো, এ ডট বি বাই এ ইন্টু এ ক্যাপ, বুঝতে পারছো? এবার এ ডট বি বাই এ এটা পারফর্ম করা খুব ইজি, আর এ ক্যাপ তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এ আই প্লাস বি জে। এ ভেক্টর ধরো, এ ভেক্টর ইকুয়ালস টু এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, টুপি পড়িয়েছি। বি ভেক্টর ইকুয়ালস টু ধরো এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ। তাহলে এ ডট বি কত হবে, এ ওয়ান এ টু প্লাস বি টু প্লাস, আর এ ক্যাপ কত হবে, কত, এ ওয়ান আই ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস, তাই তো? আর এ এর মডিউলাসের ভ্যালু কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ভ্যালুগুলো যদি এখানে পুট করে দাও, ম্যাথমেটিক্যালি বেরিয়ে যাবে বিষয়টা। শুধু ভ্যালুগুলো পুট করার ব্যাপার আছে, বোঝা গেছে? যে কোনো ভেক্টর পারসেপশন দেখতে হবে। ভেক্টর একটুখানি অসুবিধা আমার মনে হয়, আর একটু ভেক্টরটা দেখতে হবে, একটু ভেক্টরটা তোমাদের, বুঝতে পেরেছো? ঠিক আছে, তৈরি আছে ভেক্টর মোশন। মোশন তিন রকমের হয়, মোশন, লুজ মোশন আর কনস্টিপেশন, নাকি? মোশন করেছো তো? মোশন ক রকমের হয়, কে বলবে, তুমি বলো। নট এট, হলো না।
মোশন 3 রকমের হয়, ডিপেন্ডস আপন বডি পার্সপেক্টিভ অনুযায়ী। যদি পয়েন্ট অবজেক্ট হয় তাহলে মোশন 3 রকমের হয়, যদি এক্সটেন্ডেড অবজেক্ট বডি হয় তাহলেও মোশন 3 রকমের হয়। এই 3 রকমের মোশন কি কি? পিওর মোশন, কম্পাউন্ড মোশন আর কমপ্লেক্স মোশন। পিওর মোশনস আর অফ টু টাইপস। পার্টিকেলের কেসে এক হলো লিনিয়ার আর একটা হলো সার্কুলার। যদি এক্সটেন্ডেড বডি হয় তাহলে মোশন ট্রান্সলেশনাল আর রোটেশনাল। কম্পাউন্ড মোশন কাকে বলে? যদি অনেকগুলো ট্রান্সলেশনাল মোশন একসঙ্গে থাকে সেটা কম্পাউন্ড, যদি অনেকগুলো সার্কুলার মোশন একসঙ্গে থাকে সেটা কম্পাউন্ড, অনেকগুলো রোটেশনাল মোশন একসঙ্গে থাকলে সেটা কম্পাউন্ড, কিন্তু রোটেশনালের সঙ্গে ট্রান্সলেশনাল যদি মিক্স থাকে সেটা কমপ্লেক্স। তোমাদের টোটাল সিলেবাসে কমপ্লেক্স মোশন পড়েছো কোথাও? এসএইচএম কমপ্লেক্স মোশন কে বলেছে? SHM is called gerundial motion. It looks like circular motion but acts like linear. ওখানে কোথাও আছে সার্কুলার মোশন আছে SHM এ? না, কিন্তু সার্কুলার মোশনের হেল্প নিয়ে করেছো। মোশনটা কিরকম ছিল? লিনিয়ার ছিল। তো তাহলে তুমি কি করে বলতে পারো ওটা কমপ্লেক্স মোশন আছে? ওটা তো লিনিয়ার মোশনই আছে। মোশনটা তো লিনিয়ার রে বাবা, ওটাকে অ্যানালাইসিস করার জন্য তুমি সার্কুলার মোশনের হেল্প নিয়েছো, কিন্তু মোশনটা তো লিনিয়ার। তাহলে তুমি কি করে বলতে পারো ওটা কমপ্লেক্স? বোঝা গেছে কি বললাম? কমপ্লেক্স মোশন কোথায় পড়েছো? ইলেকট্রোম্যাগনেটিজমে, মোশন অফ চার্জ পার্টিকেল, স্পাইরাল মোশন, দোজ আর কমপ্লেক্স মোশন। সার্কুলার মোশনের সঙ্গে কে নাক গলিয়েছে? লিনিয়ার মোশন। আরে ডার্লিং, সব পড়েছো তোমরা, শুধু তোমরা জানো না যে এটা পড়েছো। প্রত্যেকটা জিনিস তোমরা পড়েছো, প্রত্যেকটা জিনিস। তোমরা দুজন ঝগড়া করলে না কেন? ও বললো যে এটা ভেক্টর কি সাবস্ট্রাকশন করতে হবে, রিলেটিভ ভেলোসিটি হবে, ও বললো রেজাল্টেন্ট ভেলোসিটি হবে। তুমি অ্যাকচুয়ালি জানো যে রেনম্যান প্রবলেম যেগুলো আছে ওখানে রিলেটিভও আছে, রেজাল্টেন্টও আছে। কোথায় আছে? যদি উইন্ড নাক গলায়। যদি উইন্ড নাক গলায় তাহলে সেক্ষেত্রে কি করে করবে? রেনের ভেলোসিটির সঙ্গে উইন্ডের ভেলোসিটি যোগ করবে, তোমার ভেলোসিটি বিয়োগ করবে। কারণ তুমি না থাকলেও, তুমি দাঁড়িয়ে থাকলেও রেন আর উইন্ড রেজাল্টেন্ট তৈরি করে তোমার উপর এফেক্ট করেছে। তাহলে রেন আর উইন্ড একসঙ্গে আছে অলরেডি, বুঝতে পেরেছো তো? তাহলে ওখানে কে আছে? রেন প্লাস উইন্ড আছে। তার রেসপেক্টে বের করেছো কার? তোমার রেসপেক্টে বের করেছো কার? রেনের ভেলোসিটি, কিন্তু ইনসিস্ট করেছে কে? উইন্ড। তাহলে এখানে রেজাল্টেন্টও আছে, রিলেটিভও আছে। তোমার ঝগড়া করার ক্ষমতা নেই। কেন নেই? কনসেপ্ট নেই। আমাকে বলতো তুলে আছাড় মেরে দিতাম। তোমার সঙ্গে ঝগড়া লেগেছিল বলে কিছু বললাম না, ছেড়ে দিলাম। দম দেখাতে হবে এখানে। চাকা ঘুরতে ঘুরতে এগিয়ে যায়, রোটেশনাল আর ট্রান্সলেশনাল হচ্ছে মানে আমি বুঝলাম না ঠিক। অবশ্যই কমপ্লেক্স মোশন, অবশ্যই কমপ্লেক্স মোশন, বাট অ্যাবাউট সেন্টার অফ মাস ইট ইজ নট কমপ্লেক্স এট অল। আমরা কি টোটাল বডিটাকে ধরে এগোচ্ছি? তা তো এগোচ্ছি না। আমি যদি শুধু সেন্টার অফ মাস ধরে যদি এগোই তাহলে ইট ইজ অনলি ট্রান্সলেশনাল মোশন। আমরা যদি ইচ অ্যান্ড এভরি পার্টিকেল, আদার যে কোনো পেরিফেরিয়াল সিস্টেমের রেসপেক্টে মেজার করি, দ্যাট ইজ কমপ্লেক্স মোশন। গুড কোয়েশ্চেন, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, তোমার ক্লিয়ার তো? বলো, আর কোথাও ভেক্টরের কোনো জায়গায় কোথায় কোথায় সমস্যা আছে? আমি যদি খোঁচাই সব জায়গাতে সমস্যা হবে। আমি কোনো কঠিন জায়গায় যেতেই চাইছি না, একদমই। বিলিভ মি অর নট, আমি কোনো কঠিন জায়গাতেই যেতে চাইছি না। তোমাদের যে অঙ্কটা দিয়েছিলাম দেখো, ইজিয়েস্ট প্রবলেম, সব থেকে সহজ অঙ্ক, জলের দরে নাম্বার পেতে আর কি। এই কোশ্চেনগুলো করেছি, কোনো কোশ্চেনই একটাও কঠিন কোশ্চেন তোমরা পারবে না, তোমাদের পারা ক্ষমতা নেই এরকম কোনো কোশ্চেন করি। রুট যদি জানতে হয় তাহলে কখনো কঠিন কোশ্চেন দিয়ে রুট জানা যায় না, রুট জানা যায় সহজ কোশ্চেন দিয়ে। মানে রুট ভিতটা কি করে জানলো, বুঝতে পেরেছো? বলো, তোমাদের আর কোথায় অসুবিধা আছে? আর কোন কোন জায়গায় ভেক্টরের আর কোন কোন জায়গায় অসুবিধা আছে? এবার ওই লোকটাকে একটুখানি জ্বালাতন করো, ঠিক আছে? গ্যাদার করো ডাউটস। ফার্স্ট, প্রথম কাজ, ডাউটস গ্যাদার করো, যত রকম ডাউটস আছে, ভুলভাল ডাউটস। স্যার ওটা কেন এরকম হলো, এটা এরকম হবে না, বুঝতে পেরেছো? কাইনেমেটিক্স আবার পড়ো ভালো করে। কাইনেমেটিক্স লাগবে, মোশন অফ চার্জ পার্টিকেলে লাগবে, 12 গিয়ে লাগবে। এই যে মোশন পড়ছো, এই মোশন তোমার 12 গিয়ে লাগবে। মোশন ড্রিফট ইলেকট্রন কিভাবে যায়, এই কলিশন তোমার লাগবে 12 গিয়ে, বুঝতে পেরেছো তো? এই 4-5খানা চ্যাপ্টার গিয়ে 12 প্রথম স্ট্যাট ইলেকট্রিসিটিতে লাগবে। মোশন লাগবে, ফোর্স লাগবে, ভেক্টর লাগবে, ওয়ার্ক পাওয়ার এনার্জি লাগবে, গ্র্যাভিটেশন লাগবে। স্যারের সঙ্গে ওই নিয়ে কথা হচ্ছিল যে 12 ফার্স্ট টপিক যেটা পড়বে তার আগে 11 মেকানিক্স লাগবে। মেকানিক্স সময় দিয়ে রেডি করো, ফিজিক্সের 80% ক্লিয়ার হয়ে যাবে। মেকানিক্স বাদ দিয়ে ফিজিক্সের দুটো জায়গা আছে কিছুটা, এক হলো
হিট, যেখান থেকে প্রায় কোশ্চেন আসেই না, আর একটা হলো লাইট। আর যেটা কেমিস্ট্রি ওরিয়েন্টেড বা কেমিস্ট্রি রিলেটেড ফিজিক্স যেটা আছে, দ্যাট ইজ মডার্ন ফিজিক্স, যেটা বুঝতে পেরেছো তো, বা থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্সটা অ্যাকচুয়ালি কেউ বলে কেমিস্ট্রির, কেউ বলে ফিজিক্সের, তারপরে আবার অন দা সিস্টেম বাই দা সিস্টেম বলে মারামারির অনেক ব্যাপার আছে। বাট যেটা একদম কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, সেমিকন্ডাক্টর ফিজিক্স, যেগুলো মানে মলিকুলার স্টেজে, অ্যাটমিক স্টেজে গিয়ে ওইগুলোকে অ্যানালাইসিস করার ব্যাপার আছে, কেমিস্ট্রির হেল্প লাগবে। সেই জায়গাগুলোতে ফিজিক্স, হয়তো মেকানিক্স অতটা লাগে না, বাট লাগে না এরকম না। এন্টার ফিজিক্স এক্সেপ্ট লাইট অ্যান্ড হিট, এই দুটো বাদ দিয়ে এন্টার ফিজিক্সে তোমার মেকানিক্স লাগবে। মেকানিক্সটা রেডি করো, এবং মেকানিক্স পড়তে গেলে ভেক্টর আরো ভালো করে লাগবে। বলো কোশ্চেন। ভালো করে প্রথমে থিওরি দেখবে, মানে রিলেটিভ ভেলোসিটি কি, হাউ টু পারফর্ম। তার আগে জানা উচিত রিলেটিভ ভেলোসিটি কখন পারফর্ম করতে হবে। হাউ টু পারফর্ম এটা তো ম্যানুয়ালি, কখন পারফর্ম করতে হবে রিলেটিভ ভেলোসিটি, ওটা আগে জানার দরকার আছে। হাউ টু পারফর্ম তোমাকে তো দোকানেই পাওয়া যায়, রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা, জবা ফুল। তোমাকে জানতে হবে কখন ওটা লাগবে এক্সক্লুসিভলি, তখন সেইটা তোমাকে নিয়ে আসতে হবে। এই হাউ টু পারফর্ম অ্যান্ড হোয়ার টু পারফর্ম, এই জায়গাগুলো খুব ভালো করে আগে বুঝে নেওয়ার দরকার আছে, নাহলে ওই গন্ডগোল হবে। রিলেটিভ ভেলোসিটি হবে না, রেজাল্টেন্ট, তুমি দুটোই ধরে বসে আছো। রিলেটিভ হলে স্যার পারবো, রেজাল্টেন্ট হলেও স্যার পারবো, কিন্তু রিলেটিভ হবে না রেজাল্টেন্ট হবে, এটাই তুমি বুঝতে পারলে না, তাহলে পেরে কি লাভ আছে? ওই যে বললাম না, এখানে না ভেবে এখানে ভাবতে হবে। প্র্যাকটিস দিয়ে ডার্লিং সব হয় না, ওই অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু পজ এ হোয়াইল। কখনো তোমাকে দাঁড়াতে হবে, থমকে দাঁড়িয়ে তোমাকে ভাবতে হবে, হোয়াট ইজ ইউর গোল, তুমি কি চাইছো। পুট ইউর সেলফ ইন ফ্রন্ট অফ এ মিরর, দিস ইজ এ প্রিসাইজ প্র্যাকটিস। একটা আয়নার সামনে দাঁড়াও, একা তুমি, ঘরে আর কেউ নেই, ফোকাস ইউর সেলফ, তোমার নিজের দিকে তাকাও, আয়নাতে আর কেউ নেই তো, নিজের দিকে তাকিয়ে বলো তুমি কত র্যাঙ্ক করতে পারো। আমি এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে টপ হবো, দেখবে ঠিক করে হেসে ফেলেছো। তার মানে ভাই তুমি তো নিজেকে ওই জায়গায় ভাবতে পারছো না, তাহলে তুমি র্যাঙ্ক করবে কি করে? আমি এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 100-র মধ্যে ঢুকে যাবো, দেখবে তুমি গম্ভীর হয়ে গেছো। তোমার মতে তুমি 100-র মধ্যে যোগ র্যাঙ্ক করার দম আছে, ওটা একে নিয়ে চলে আসো। সেলফ প্র্যাকটিস, আস্তে আস্তে নিজের উপরে বিশ্বাস বাড়াও, কনফিডেন্স গেইন করো। দিস আর নন টেকনিক্যাল বাট এডুকেশনাল এমফাসিস, এগুলো তোমাদেরকে করতে হবে। ওই যে বললাম দুটো জিনিস প্র্যাকটিস করো, একটা হলো কোশ্চেন একবার পড়ে টোটাল ডেটা মনে রাখবে। এখানে প্রজেক্টারে একবার কোশ্চেন, একটা কোশ্চেন একবার ফেলবি, 10 সেকেন্ডের জন্য ফেলবি, 12 সেকেন্ডের জন্য ডিলিট করে দিবি, বলবি সবাই সলভ কর। কেউ কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, তাকে সলভ করতে হবে। ওই প্র্যাকটিসটা চেপে করা। সেকেন্ড যেটা, ইনক্লুডিং অপশন করতে হবে তোমার, ইনক্লুডিং অপশন, সবসময় অপশন ধরে সলভ করতে হবে। ধরো এই যে অপশনস এর কথা বলি না, এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে AIEEE, তখন AIEEE ছিল, IIT, যে IITর এন্ট্রান্স, তখনও এগুলো না, ওই এন্ট্রান্সটা MCQ ছিল, বুঝতে পারি তো। সব জায়গাতে এরকম কোশ্চেন এসছে, এগুলো সবকটা 3 করে আছে, আর এগুলো সবকটা 6 করে আছে। এটা A, এটা B, আর AB বের করতে বলেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন, AIEEE এন্ট্রান্সের কোশ্চেন, সবাই পারবে করতে, পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে। এই 3 কত বলো, ছেড়ে দিলাম, কত অ্যান্সার হবে বলো, অপশন দিয়ে রাখছি, 2, 3, 4, 6। কেন কেন করলে? 2 আসছে না 2 আসছে? কত আসছে, কত হবে? 2 হচ্ছে? হ্যাঁ বলো, 2 কি করে হলো? কত বলো? আচ্ছা, আর সিরিজ ইকুয়ালস টু কত? R1 প্লাস R2 প্লাস ডট 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 ডট, তো আর প্যারালাল 1/r প্যারালাল ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। এটা জানো? কোনোদিন জন্মে শুনেছো এই ধরনের ইকুয়েশন আছে? কেউ পড়েছো কখনো? হ্যাঁ, এই ইকুয়েশন গুলো পড়েছো কেউ? শিওর? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা যায় যে RS এটা গ্রেটার দেন R1, R2, R3 এগুলো হবে, এটা জানো তো। আর এখান থেকে এটা বোঝা যায় যে RP এটা লেস দেন R1, R2, R3 হবে। যদি সিরিজে হতো তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হতো?
যে রেজিস্টারগুলো ইউজ করেছে তার থেকে বেশি হতো, আর প্যারালাল হলে কম হতো। এখানে দেখো এই 3-এর সঙ্গে বাকিটা কিসে আছে, প্যারালালে আছে তো, তাহলে অ্যান্সার 3-এর থেকে কম হবে। কটা অপশন আছে 3-এর থেকে কম? একটা অপশন আছে, এটা অ্যান্সার হবে। এবার বলো কেউ এইভাবে ভেবেছো? তাহলে কেন অপশন দেখোনি? নিজেকে কোশ্চেন করো, তুমি যেভাবে করলে তাতে 2 অ্যান্সার বেরোনোটা, আর আমি যেভাবে ভাবতে বললাম তাতে 2 অ্যান্সার বেরোনোটা কোনটা ফার্স্ট প্রসেস? তাহলে তোমরা এইভাবে কেন ভাবোনি? অপশন দেখোনি বলে। এই অপশনগুলো আইআইটি এন্ট্রান্সের স্ক্রিনিং এ দেওয়া ছিল। দিস অপশনস AIEEE তে এই অপশনটা 2 এর পরে এটা 2.5 ছিল, এই সরি 3.5 ছিল AIEEE আর AIPMT তে দিস কোশ্চেন, বা 3, 4, 5, 6 বা 3, 5, 6 এরকম কিছু একটা অপশন দেওয়া ছিল। বাট দেখো কি কঠিন স্যার ফিজিক্সটা, মানে আপনি ভাবতে পারবেন না। আমার না মাঝে মধ্যে ঘুম আসে না। কোথায় ম্যাগনেট নেই এখানে? আছে, আসে না, ঘুম আসে না। ঠিক আছে, তা যে থেকে শুরু হোক। স্যার তোমাদেরকে রুটিন দিয়ে দেবে এই সপ্তাহে, ওনাকে জ্বালাতন করে তোমরা এই ভেক্টর গুলো যেগুলো পড়েছো সেগুলো রেডি করে বাসন ফাসনগুলো মেজে একদম ঝকঝক করে পরের দিন নতুন রান্না শুরু করবো। হ্যাঁ, হবে তো? ডান, চলো পরের দিন দেখা হবে।